চারপাশে লাল নীল মরিচ বাতি আর আনন্দের উল্লাসে বিয়ে হচ্ছে রাইসা আর রিয়ানের। রিয়ানের আত্মীয় স্বজন সবাই ভীষণ খুশি, আর সব থেকে বেশি খুশি মিস্টার শামসুল হক আর তার বউ, কেননা তাদের ধারণা হয়তো তাদের ছেলে আবার আগের মতো স্বাভাবিক জীবনযাপন করবে। আর রাইসা মায়াবী চেহারা, রূপ লাবণ্য আর মৃদু কথা শুনে রিয়ানের বাবা মাও ওকে বউ হিসেবে পেয়ে এতটাই খুশি হয়েছে যে একবারও ভুল করেও জিজ্ঞেস করেনি ও কোন পরিবারের মেয়ে, ও কতটুকু পড়াশোনা করেছে, কিংবা ওর মা বাবা কোথায়। শুধু এক মুখ হাসি নিয়ে প্রাণ ভরে রিয়ানকে আর রাইসাকে দোয়া করে যায়। আর রিয়ান মা বাবার মুখে আজ 3 বছর পর হাসি দেখতে পেয়ে রাইসার সাথে হাসি মুখে দিব্যি অভিনয় করে যাচ্ছে। রাইসা রিয়ানের এই হঠাৎ বদলে যাওয়াটা থেকে নিজেই নিজেকে বলে উঠল, বাবা, এই হট টেম্পারেচার হঠাৎ এমন আইস কুল হলো কেন? কালকেই তো ক্যাফে আমার সাথে এগ্রিমেন্ট সাইন করার সময় কি গম্ভীর কণ্ঠে ভাব নিয়ে কথা বলছিল। লিসেন, আপনাকে বিয়ে করেছি শুধু আমার বাবা মায়ের সুখের জন্য, সো একদম আমাকে ভুল করেও তুমি বলবেন না। মনে রাখবেন, জাস্ট আপনার সাথে আমার 2 মাসের বিয়ে, 2 মাস পর আপনি আপনার পথে আর আমি আমার পথে। আর হ্যাঁ, নিজের সীমা একদম অতিক্রম করবেন না। আরও কত কি ব্লা ব্লা। আর এখন আমাকে মিষ্টি করে বলছে, তুমি এই অবস্থায় কমফোর্টেবল ফিল করছো রাইসা? যত সব। রাইসার এই বিড়বিড়িয়ে কথা বলা রিয়ান কিছুটা বুঝতে পেরে ভ্রু কুঁচকে রাইসাকে বলে উঠল, হ্যালো, আপনি কি কিছু আমাকে বলছেন? যাক বাবা, একটু আগেই তো আমাকে কি সুন্দর তুমি করে বলে কি ঢং করলেন, এখন আবার আপনিতে চলে গেলেন। লিসেন, একটু আগে আব্বু আম্মু এখানে ছিল, বিধায় তাদের মুখে হাসি ফোটানোর জন্য এটা করেছে। ও তাই বলুন, এই জন্যই তো বলি হট টেম্পারেচারের হঠাৎ আইস কুল হলো কেন। রিয়ান কথাটা শোনা মাত্র রাগান্বিত কণ্ঠে রাইসাকে বলে উঠল, এক্সকিউজ মি। রাইসা রিয়ানের চোখ মুখ দেখেই বুঝে গেল ও খেপেছে, তাই টপিকটা চেঞ্জ করার জন্য হাসি মুখে রিয়ানকে বলে উঠল, আরে দেখুন, সবাই আমাদের ছবিও তুলছে, ওই দিকে খেয়াল করেন, না হলে বুঝে ফেলবে। কুছ তো গরমিল হে। বাচাল। রিয়ানের বাচাল মন্তব্যটা শুনে রাইসা রাগান্বিত স্বরে রিয়ানকে বলে উঠল, আপনি কি হ্যাঁ একটা বক রাক্ষস, মুখে একটু হাসি নেই, জীবনে কি কখনো হাসতে শিখেননি? রাইসার এই রকম কথাই রিয়ানের হঠাৎ পুরনো সেই স্মৃতিগুলো চোখের সামনে চলে আসলো। একটা সময় ছিল যখন এই মুখে হাসি ছাড়া বিশ্বাসের মেয়ে কখনোই ঠাঁই পেত না, কিন্তু আজ যে হাসিটা দিয়েছিল সেই কেড়ে নিয়ে অনেক দূরে চলে গেল। রিয়ানের এই সব স্মৃতি মনে পড়তেই ও কর্কশ কণ্ঠে রাইসাকে বলল, ডোন্ট ক্রস ইউর লিমিট। কথাটা বলেই জায়গাটি ত্যাগ করে চলে গেল। রিয়ানের এইরূপ আচরণ থেকে রাইসা বলে উঠল, বাবা, এ তো দেখছি পাগলের পাল্লাই বললাম, ভাড়াটে বউ, ওকে তোর সাইজ করতেই হবে। হঠাৎ রাইসা মনে হলো পিছন থেকে কেউ একজন তাকে বলছে, মা, কোনো সমস্যা হয়েছে? মেয়েলি কণ্ঠ পেয়ে রাইসা তাকিয়ে দেখে রিয়ানের মামা। রাইসার মাথায় আলতো করে স্পর্শ করে এই কথাটি বলেছে। রাইসা রিয়ানের মাকে থেকে স্নেহ মাখা কণ্ঠে বলে উঠল, না, কিচ্ছু হয়নি মা। তাহলে রিয়ান এভাবে চলে গেল কেন? এমনি। ও এরকমই। ওকে, একটু মা আগের জীবনে ফিরিয়ে এনো, তাহলে আমি সারা জীবন তোমার কাছে ঋণী থাকবো। রিয়ানের মা কথাগুলো বলে চোখের জল মুছতে মুছতে চলে যায়। রাইসা তখন বলে উঠল, এই হট টেম্পারেচারকে কিভাবে আমি সামলাবো আল্লাহই জানে। কাজই চলে এসেছে, বিয়ে প্রায় সম্পন্ন। তবে বিয়েটা সম্পন্ন হওয়ার পর ক্রমশ রিয়ানের চোখে মুখে মিথ্যে সুখের যে অভিনয় ছিল তা ক্রমান্বয়ে বিষাদের মেঘের কাছে হার মেনেছে। রিয়ান বারবার রাইসাকে বলতে লাগলো, দেখুন, ভাড়াটে বউ আপনি, কিন্তু আপনার সীমা কখনোই ক্রস করবেন না। রিয়ানের বারবার এই একই কথাই রাইসা প্রচণ্ড রেগে রিয়ানকে বলে উঠল, আরে মশাই, এই কথাটা আর কয়বার বলবেন? লাইফে কত ছেলে দেখেছি, কিন্তু আপনার মতো একটা গাধাও দেখিনি। হ্যালো, খালি ভাব দেখাই যত সব। রিয়ান রাইসাকে কিছু বলার আগেই রিয়ানের চাচাতো বোন মিথিলা দুজনের মাঝে ঢুকে হাসি মুখে রাইসাকে উদ্দেশ্য করে বলল, কি এত কথা ভাবি, এখনই তোমাদের এই অবস্থা? মিথিলার এইরূপ মজা রিয়ানের একদম পছন্দ হচ্ছে না। গম্ভীর কণ্ঠে মিথিলাকে বলে উঠল, মিথিলা, আমি এসব একদমই পছন্দ করি না। রাইসা তখন রিয়ানকে একটা মুখ ভেঙচি দিয়ে বলে উঠল, না, এই মিথিলা এসব বলে না, বরং এখানে দাঁড়িয়ে থেকে কারো সুখের নীরবতা পালন করে। মিথিলা রাইসার এইরূপ কথা শুনে হাসতে থাকে। যেই মাত্র রিয়ানের দিকে চোখ পড়ে অমনি ভয়ে ভয়ে রিয়ানকে সরি বলে চলে গেল। মিথিলা যাওয়া মাত্রই রিয়ান রাইসার হাতটাকে শক্ত করে ধরে বলল, বেশি বার বাড়বেন না, হ্যাঁ। রিয়ান এতটাই জোরে রাইসার হাতটা ধরেছিল যে রাইসা প্রচুর ব্যথা পাচ্ছিল। এতটাই ব্যথা পাচ্ছিল যে সে বাধ্য হয়ে রিয়ানকে কাতর স্বরে বলে উঠল, ব্যথা পাচ্ছি আমি। রিয়ান কথাটা শোনা মাত্রই হাতটা ছেড়ে চলে যায়।
রাইসা হাতের দিকে তাকিয়ে দেখে হাতটা অনেক লাল হয়ে গেছে, প্রচণ্ড ব্যথা করছে। না চাইতে রাইসার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। কি হলো ভাবি? গলার আওয়াজ পেয়ে রাইসা পাশে তাকিয়ে দেখে মিথিলা দাঁড়িয়ে আছে। রাইসা অন্যদিকে তাকিয়ে চোখের জল মুছে ফেলল এবং একটু মুচকি হেসে দিয়ে মিথিলাকে বলল, কিছু না, তাহলে তুমি কাঁদছিলে কেন? এমনি বাবা মায়ের কথা একটু মনে পড়েছে। থাক ভাবি, একদম কাঁদবে না আর। আর তাছাড়া আজ থেকে আমরাই তো তোমার আপনজন। বড় মাই তো আজ থেকে তোমার মা, আর বড় বাবা তোমার বাবা, আর আমি একমাত্র তোমার কিউট বোন। রাইসা মিথিলার কথাগুলো শুনে মিথিলাকে জড়িয়ে ধরল আর মনে মনে ভাবল, সবাই কত ভালো, শুধু রাক্ষসটাই খারাপ। ওর কিসের এত কষ্ট? কেনই বা হঠাৎ করে প্রচুর রেগে যায়? না, আমাকে জানতেই হবে। চলো ভাবি, এবার তোমাকে তোমার ঘরে নিয়ে যেতে বলেছে বড় মা। রাইসা মিথিলার সাথে রিয়ানের রুমে যেতেই অবাক হয়ে যায়। পুরো ঘর যেন স্বর্গীয়র মতো। ঘরের পশ্চিম পাশে রাজাদের মতো পালং এবং সেই পালঙ্কের উপর গোল্ডেন কালারের একটা বিছানার চাদর, যেটি রোদের কিংবা তীব্র আলোর স্পর্শে লালচে কালার ধারণ, আর তার উপর গোলাপের পাপড়ি দিয়ে একটা লাভ আঁকা। বিছানার চারপাশে রং বেরকমের ফুল, যার গন্ধ আর সৌন্দর্য যে কাউকে ঘরের প্রতি আকৃষ্ট করে ফেলবে। বিছানার দক্ষিণ পাশে একটা মস্ত বড় জানালা, যা দিয়ে চাঁদের হাট দেখা যায়। পুরো ঘরে মোট 4টা জানালা, আর 4টা জানালার মধ্যেই লাল পায়ের গোল্ডেন কালারের পর্দা। ঘরের দেওয়ালটাই হালকা ব্লু কালার করা, আর ঘরটার উপর দিকে মস্ত বড় একটা বারান্দা, যা দিয়ে বাহিরের দৃশ্য দেখা যায়। কি ভাবি, পছন্দ হয়েছে ঘরটা? কিন্তু কিন্তু কি? না, আসলে আমি এই প্রথম এত বিলাসবহুল ঘর দেখেছি। এইটুকু দেখেই তোমার এই অবস্থা? তাহলে বাকি জীবন কি করবে? মানে? মানে তোমার সাথে যার বিয়ে হয়েছে সে এর চেয়ে আরো বেশি বিলাসিতা পছন্দ করে। যাই হোক, তুমি রুমে গিয়ে ফ্রেশ হও, ভাইয়া কিছুক্ষণ পর চলে আসবে। এই কথা বলে মিথিলা চলে যায়। মিথিলা চলে যাওয়ার পর রাইসা ঘরে ঢুকে দরজা ভিতর দিয়ে আটকে দেয়। তারপর মনের আনন্দে গান গাইতে গাইতে পুরো ঘর ঘুরে দেখল। বাবা, রাক্ষসের দেখি চয়েস আছে। না, খ্যাট টাইপের কোনো ছেলের অন্তত ভাড়াটে বউ হয়নি। এই কথা বলতে বলতে রাইসা পালংটির প্রতি আকৃষ্ট হয়ে সেটিকে কাছ থেকে দেখার জন্য তার দিকে যেতেই হঠাৎ তার চোখ পড়ল ঘরের দেওয়ালগুলোর দিকে। দেওয়ালের দিকে ভালো করে তাকাতেই রাইসার মুখটা বিস্বাদের কালো মেঘপুঞ্জ বাসা বাঁধে। রাইসা দেখতে পেল রিয়ানের পুরো ঘরের দেওয়াল জুড়ে শুধু একটি মেয়ের ছবি, আর প্রতিটি ছবির নিচে দিয়ে লেখা, এখনো তোমায় ভালোবাসি রিয়া। চলে গেছো তাই বলে কি ভুলে যাব? এখনো মাঝরাতে তোমার জন্য বুকটা কেঁপে ওঠে রিয়া। রাইসা রিয়ানের এইসব কাণ্ড থেকে সহ্য করতে না পেরে বলে উঠল, ইস, পাগল আবার কাব্য লিখে, যত সব ঢং। কিন্তু এই মেয়েটিকে সারা ঘর জুড়ে এই মেয়েটির ছবিই বা কেন? রাইসা যখন এইসব চিন্তায় মগ্ন ছিল, ঠিক তখনই রাইসার মনে হলো দরজায় কেউ একজন নক করছে। দরজায় নকের আওয়াজ রাইসার কানে আসতেই রাইসার প্রচণ্ড রাগান্বিত কণ্ঠে বলে উঠল, এই কে? উপাস থেকে ধমক দিয়ে কেউ একজন বলে উঠল, আমি। আমি কে? এই বাচাল মেয়ে, দরজা খোল। রাইসা কথাটা শুনেই বুঝতে পারলো রিয়ান ছাড়া আর কেউ নয়। ও তাছাড়া এই ঘর তো বকরাক্ষসের, ওই তো এই ঘরে আসবে এখন। রাইসা গিয়ে দরজাটা খুলল। খুলতেই দেখতে পেল রিয়ানের চোখে মুখে রাগ রাগ ভাব। রিয়ানের মুখের দিকে তাকিয়ে রাইসা ভয়ে ভয়ে বলে উঠল, হাই স্বামী। শাট আপ অ্যান্ড। জানি এখন আপনি আর কি বলবেন। ডোন্ট ক্রস ইউর লিমিট। তো তাছাড়া আর কি বলবো? তুমি আমার ঘরে ঢুকে আমার অনুমতি ছাড়া দরজা লাগিয়েছো, সাহস তো তোমার কম নয়। সাহসের কি দেখছেন আপনি? আপনি কি জানেন আমি কে? রিয়ান তখন রাইসার মুখের একদম নিকটে গিয়ে বলে উঠল, কি আপনি? বাবা, এ তো দেখছি শুধু হট হয়ে যাচ্ছে। না, একে কন্ট্রোল করতেই হবে। আমি কেউ না। ইউ। আপনি এত গরম হন কেন? হ্যাঁ, যাই হোক, এই পুরো ঘরের দেওয়াল জুড়ে এগুলো কার ছবি? রাইসার এইরূপ প্রশ্নে রিয়ানের আচরণের মাঝে একটু পাগলামি দেখা গেল। রিয়ান ছবিগুলোর অতি নিকটে গিয়ে একটা ছবির মধ্যে হাত দিয়ে কান্নামাখা কণ্ঠে রাইসাকে বলে উঠল, হিয়া আমার সব, হিয়া আমার ভালোবাসা, হিয়া আমার বউ। ও তাছাড়া আমার হৃদয়ের অন্য কারো সহান নেই, আর কখনো হবেও না। আর হ্যাঁ, আর এই কথাটি মাথায় ঢুকিয়ে নেবেন, ওকে? আর ভুল করে কখনো এই ছবিটিকে টাচ করবেন না। যদিও আপনার বউ হয়, তাহলে আমাকে বিয়ে করেছেন কেন? আর তাছাড়া ওই ইবা কোথায়?
সেই কৈফিয়ত আপনার কাছে দিতে আমি বাধ্য নই। আর তাছাড়া আপনাকে আমি আমার ভাড়াটে বউ হওয়ার জন্য জোর করিনি। আপনার টাকা লাগবে বিধায় আপনি আমার ভাড়াটে বউ হওয়ার জন্য রাজি হয়েছেন। সো আমার সম্পর্কে কিছু জানার একদম চেষ্টা করবেন না, ওকে? তো বন্ধুরা, এতক্ষণ ধরে গল্পটি শুনেছো। গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি গল্পটি ভালো লেগে থাকে এবং এ ধরনের গল্প আরও শুনতে পছন্দ করো, তাহলে এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও এবং গল্পটি কন্টিনিউ করো। আর হ্যাঁ, একটি সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। এই বলে রিয়ান বিছানার দিকে যেতেই দেখে ফুল দিয়ে পুরো বিছানা সাজানো। ফুল দেখতেই রিয়ান ক্রমশ আরও বেশি রেগে যায়। রাইসার কাছে গিয়ে রাইসাকে বলে উঠল, এই ঘর ফুল দিয়ে কে সাজালো? হ্যাঁ, কে সাজালো? রাইসা রিয়ানের আচরণ দেখে খুব বেশি ভয় পেয়ে যায়। ভয়ে ভয়ে রিয়ানের প্রশ্নের উত্তর দিল, আমি জানি না। ওকে ফাইন, আজ থেকে জেনে রাখুন, লিসেন, আমি পৃথিবীতে সব থেকে বেশি ফুলকে অপছন্দ করি। আর এইসব হয়তো মিথিলার কাজ, যত সব। রিয়ান রাইসাকে এই কথাগুলো বলে বিছানায় গিয়ে পুরো বিছানার চারপাশে ফুলগুলোকে ক্রমশ ছিঁড়ে ফেলে দিতে লাগলো আর বলতে লাগলো, আই ডোন্ট লাইক ফ্লাওয়ার। রাইসা রিয়ানের এইরূপ ভয়ঙ্কর আচরণে খুব বেশি ভয় পেয়ে যায়। তারপর ভয়ে ভয়ে রিয়ানকে থামানোর জন্য রিয়ানের কাছে যায়। রিয়ানের কাছে যেতেই রিয়ান ওকে জোরে সোরে একটা ধাক্কা মেরে ফেলে। রাইসা নিচে পড়ে গিয়ে হাতে প্রচণ্ডভাবে ব্যথা পায়। রিয়ান রাইসার ব্যথাটাকে কোনো ভ্রুক্ষেপ না করে সোজা ঘর থেকে বেরিয়ে যায়। রিয়ানের এইরূপ নিষ্ঠুরতার আচরণ দেখে রাইসা খুব বেশি কষ্ট পায়। এত নিষ্ঠুর কিভাবে একটা মানুষ হয়? ব্যথা পেয়েছি অথচ একবারও দেখলো না, এমন কেন উনি? তারপর রাইসা আস্তে আস্তে উঠে দাঁড়ালো। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে বারান্দার কাছে গিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল আর ভাবল, নিচে নিয়ন আলোয় ব্যস্ত শহরের পথগুলো এখন কেমন নির্জন। আর এই নির্জনতার দিনের আলোয় সুখী হওয়ার মানুষগুলো এখন একটু একটু করে নিজেদের কষ্টগুলোকে আঁকড়ে ধরবে, আর সাথে কিছু যাযাবর আবেগ আর ক্ষত বিক্ষত স্মৃতিকে। বাহ, বাচাল হলেও ভালোই তো কথা বলতে পারেন। কে? এই বলে রাইসা পিছন ফিরে তাকাতেই দেখে রিয়ান দাঁড়িয়ে আছে। একটু অভিমানী কণ্ঠে রাইসা তখন বলে উঠল, ও আপনি? হট টেম্পারেচার? আমার উপর অভিমান করেছেন, কিন্তু তাও আমাকে হট টেম্পারেচার বলাটা গেল না। রাইসা রিয়ানের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে মুখটাকে নিচু করে দাঁড়িয়ে থাকে। রাইসার এই নীরবতা থেকে রিয়ান চুপচাপ অনেকক্ষণ বাইরের দিকে তাকিয়ে থেকে তারপর একটু আমতা আমতা করে বলে উঠল, আসলে আমি দুঃখিত তখন আপনাকে ওভাবে ধাক্কা দেওয়ার জন্য। রাইসা রিয়ানের এই অপরাধী বোধ দেখে এক গাল হেসে দিয়ে সব অভিমানকে আড়ালে রেখে রিয়ানকে বলে উঠল, কোনো সমস্যা নেই বকরাক্ষস। কি? না মানে বিয়ান সাহেব। আপনি তো ভারী অদ্ভুত মেয়ে। একটু আগেই তো দেখলাম এক গ্রাস অভিমান, আর এখন নিমেষেই সব উধাও। ও আমি এইরকমই। ওকে ফাইন, আমার সাথে আসুন। এই বলে রিয়ান রাইসার হাতটি আলতো করে ধরে রাইসাকে বারান্দা থেকে ঘরের বিছানায় নিয়ে বসায়। তারপর রাইসার হাতের মধ্যে মলম লাগিয়ে দেয়। রাইসা রিয়ানের এই কাণ্ড দেখে নিজেই নিজেকে বলে উঠল, কি অদ্ভুত ছিলে, এই গরম এই আবার ঠান্ডা, এত অদ্ভুত কেন উনি? কিছু ভাবছেন আপনি? ভাবছি কোন পাগলের পাল্লাই পড়লাম। হ্যাঁ মানে মামা মানে আমি বলছি আমি এখন লুডো খেলবো। কি? আস্তে আস্তে, কানের পর্দাটা তো ফেটে গেল। বাজে কথা বলা বন্ধ করুন আর ঘুমিয়ে পড়ুন। এই বলে রিয়ান উঠে দাঁড়াতেই রাইসা রিয়ানের হাতটা শক্ত করে ধরে বলল, সব মেয়ে বিয়ের রাতে স্বামীর কাছে চাঁদ দেখার ইচ্ছা প্রকাশ করে, আর স্বামীও এমন ভাবে বউকে চাঁদ দেখায় যে মনে হয় জীবনে এই প্রথম চাঁদ দেখেছে। আবার কোনো মেয়ে ছাদে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে, আর আমি আপনার ভাড়াটে বউ দেখে আপনার কাছে লুডো খেলার আবদার করেছি, আর আপনি তা পূরণ করবেন না। না, আমি এইসব আলতু ফালতু আবদার পূরণ করি না। কি করব বলুন, আমি মানুষটাই তো আলতু ফালতু। রাইসার এমন কথায় রিয়ান ওর প্রতি একটু মায়া জাগ্রত হয়। তাই রিয়ান সহানুভূতিশীল কণ্ঠে রাইসাকে বলে উঠল, সবাই তো বুঝলাম, বাট সরি, আমার কাছে লুডো নেই। ঘুমান। আর আপনি কি করবেন? কোথায় ঘুমাবেন? আমার সাথে নাকি? আজ্ঞে না। আর কি করব আমি? মেয়ে মানুষ বিধায় আপনাকে বিছানায় ঘুমাতে দিলাম, আর আমি সোফায় গিয়ে ঘুমালাম। দুধ কার পাল্লায় যে পড়লাম। রিয়ান রাইসার কথার কোনো পাত্তা না দিয়ে সোজা গিয়ে সোফায় শুয়ে পড়ে। রিয়ানের এই অবস্থা থেকে রাইসা বলে উঠল, আমি লুডো খেলবই। এই বলে নিজে নিজেই চিল্লাতে লাগলো, ছক্কা, হুররে, পাস পাস, ইয়েস। রাইসা ছক্কা পাঁচ চিল্লানিতে রিয়ান সোফায় বসে পড়ল। তারপর বলে উঠল, এই আপনি কি পাগল হয়ে গেছেন?
আর লুডোর কোড নেই, ছক্কা 5 পাইছেন কই? মনের ভিতর লুটোকুটের ছবি এঁকে খেলছি। উফ, প্লিজ দয়া করে আমায় একটু ঘুমোতে দিন। ওকে, যেহেতু দয়া চেয়েছেন তাই আর কথা বলবো না। ধন্যবাদ। এই বলে রিয়ান শুয়ে পড়ল। রাইসাও আর কোনো কথা বলল না। রিয়ানের মনে হলো রাইসা ঘুমিয়ে পড়েছে, তাই রিয়ানও মনে মনে বলে উঠল, যাক বাবা, বাচাল ঘুমিয়ে পড়েছে। যাই হোক, আমিও এখন একটু ঘুমাই। এই বলে রিয়ান ঘুমিয়ে পড়ল। আধ ঘন্টা পর রিয়ানের মনে হলো তার মুখের উপর কারো একজনের নিঃশ্বাস পড়ছে। কেউ একজন তার মুখের একদম নিকটে এসে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে। এই অনুভূতিতে একটু চমকে গিয়ে রিয়ান চোখ খুলতেই দেখে রাইসা। ভয়ে রিয়ান সেইমাত্র বলতে যাবে, অমনি রাইসা রিয়ানকে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে দিল। রিয়ান থাপ্পড়টা খেয়ে কিছু সময় রাইসার পানে তাকিয়ে রইল। তারপর সিংহের মতো গর্জন করে বলে উঠল, আপনি কি পাগল? কেন? কেন মানে? আমাকে থাপ্পড় মেরে আবার কেন বলছেন? আসলে কি বলুন তো, আমার না ঘুম না আসলে যাকে সামনে পাই কিংবা আমার আশেপাশে যাকে পাই তাকে ইচ্ছে মতো মারতে থাকি। আজীব মানুষ তো আপনি। তো ঘুমাবেন, আপনাকে কেউ রাত জাগতে বলেছে? মানেটা কি? কিভাবে আমি ঘুমাবো? কেন চোখ বন্ধ করে ঘুমাবেন? আরে আমি সেটা বলিনি, আমি বলছি আপনি তো পুরো বিছানায় ফুল ছড়িয়ে এই অবস্থা করে রেখেছে, এগুলো পরিষ্কার না করলে আমি কিভাবে ঘুমাবো? তা পরিষ্কার করে ফেলুন। ইস, শখ কত। শুনুন, যে ফুল ছিঁড়েছে তারই পরিষ্কার করতে হবে। মানেটা কি? দেখুন, না পরিষ্কার করলে কিন্তু এখন আপনি আরো একটা থাপ্পড় খাবেন, তখন কিন্তু আমায় দোষ দিতে পারবেন না। ওকে ফাইন, আমি পরিষ্কার করে দিচ্ছি, বাট আমার একটা শর্ত আছে। কি সত্য? বিছানা পরিষ্কার করে দেওয়ার পর 1 মিনিটও দেরি না করে ঘুমিয়ে যাবেন। ঠিক আছে। রাইসা চুপচাপ বসে থাকে আর রিয়ান প্রচণ্ড তাড়াতাড়ি করে বিছানাটা পরিষ্কার করে ফেলে। তারপর রাইসাকে গম্ভীর কণ্ঠে বলল, এই যে ম্যাডাম, পরিষ্কার করে দিয়েছি, এবার দয়া করে গিয়ে একটু ঘুমান আর আমাকেও একটু শান্তি দিন। কিন্তু স্যার, আমার যে ঘুম পাড়ানোর গান না শুনলে ঘুম আসে না। শ্যাট আপ! আপনি কিন্তু এবার আমাকে অতিরিক্ত বিরক্ত করছেন। দেখুন, আমার এগুলো একদম পছন্দ না। আপনি তো একটা ছাগল, এগুলো আপনার পছন্দ হবে কি করে? যত সব। এই বলে রাইসা মুখটাকে ভার করে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। রিয়ানও তখন আর কোনো কথা না বলে শুয়ে পড়ে আর অবাক দৃষ্টিতে দেওয়ালে সেই ছবিগুলোর পানে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে ওঠে, রিয়া, কেন আমাকে ছেড়ে চলে গেছো? আমি যে বড্ড বেশি একা হয়ে গেছি, বড্ড বেশি। রোজ রাতে রিয়ান এক হাতে নিকোটিন আর আরেক হাতে মদের বোতল নিয়ে রিয়ার ছবির দিকে তাকিয়ে একরকম নানান কথা বলতে থাকে। কখনো বা চোখগুলো কষ্টের স্পর্শে লাল করে ছবিগুলোর দিকে তাকিয়ে থাকে। এক একটা রাতকে বেহিসাবেই পার করে দেয়। কেননা রিয়ান যখন ছবিগুলোর দিকে তাকিয়ে থাকে কিংবা ছবিগুলোর সাথে কথা বলে, তখন ওর মনে হয় ফ্রেমে বন্ধ থাকা ছবিটির মানুষটিও নিশ্চুপভাবে ওর কথাগুলো শুনছে, ওর জন্য কাঁদছে। আজও তার ব্যতিক্রম কিছু হয়নি। সারা রাত নির্ঘুম চোখে ছবির পানে তাকিয়ে থাকার কারণে ভোরের দিকে রিয়ানের চোখে একটু ঘুম নেমে আসে। কিন্তু ঠিক 5:30 হালকা পানির স্পর্শে রিয়ানের সেই ঘুমটাও ভেঙে যায়। একটু অস্বস্তিকর ভাব নিয়ে চোখ কচলাতে কচলাতে তাকাতেই রিয়ান দেখতে পেল রাইসা এক হাতে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। এইসব কি? সরি, দেখুন, এত বেলা অবধি মুসলমান জাতির ঘুমাতে নেই। আর তাছাড়া আপনাকে সেই কখন থেকে আমি ডাকছি, কিন্তু আপনার কোনো সারা শব্দ নেই, তাই বাধ্য হয়ে এটা করতে হয়েছে। এবার দয়া করে যান, গিয়ে উঁচু করুন, তারপর নামাজ পড়তে যান। রাইসার কথায় রিয়ান কোনো উত্তর না দিয়ে বিছানা থেকে উঠে সোজা ওয়াশরুমে চলে যায়। রিয়ানকে এই রকম ওয়াশরুমে যেতে থেকে রাইসার চোখে মুখে আনন্দ উৎসব নেমে আসে, কিন্তু পরক্ষণে তা নিমেষেই আবার মেঘের কাছে হার মানে। রিয়ান ওয়াশরুম থেকে এক জগ পানি এনে সোজা রাইসার মাথায় ঢেলে দেয়। পানিটা এতটাই ঠান্ডা ছিল যে তার স্পর্শে রাইসা কাঁপতে লাগলো, কিন্তু রিয়ানের রাইসার কাঁপুনিতে গুরুত্ব না দিয়ে অনায়াসে রাইসাকে বলে উঠল, ভাড়াটে বউ হিসাবে এসেছেন, ভাড়াটে বউ হিসাবে থাকুন, একদম আমার উপর অধিকার ফলাতে চাইবেন না। আর হ্যাঁ, ভুল করেও দ্বিতীয়বার এইসব কাজ করার আগে একবারও ভাববেন যে আপনি কার সাথে এইসব করছেন। আন্ডারস্ট্যান্ড? এই বলে চোখে মুখে একরাশ রাগ নিয়ে রিয়ান ঘর থেকে বেরিয়ে যায় আর রাইসা রিয়ানের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তারপর চোখ থেকে এক ফোঁটা বৃষ্টি জড়িয়ে বলে উঠল, আসলে পৃথিবীর মানুষগুলো বড়ই অদ্ভুত, এদের চেনা বড় দায়। এরা যখন তখন বদলে যেতে পারে, যখন তখন। এই বলে রাইসা অঝোর দ্বারা কাঁদতে লাগলো, কিন্তু পরক্ষণে রাইসার কান্নাটা হঠাৎ বন্ধ হয়ে যায় একটা কথাই ভেবে। আসলে আমাদের উচিত মানুষের বদলে যাওয়াটা না দেখে তার বদলে যাওয়ার কারণটা খোঁজা।
আর আজ থেকে আমি সেটাই করব। চোখের জলগুলোকে মুছে মুখে একগাল হাসি নিয়ে রাইসা লাগেজ থেকে জামা কাপড় বের করলো। মেরুন কালারের একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে তারপর নামাজ পড়ে পুরো ঘরটাকে পরিপাটি করে সাজাতে শুরু করলো। আলমারির তাকের একপাশে নিজের জামা কাপড়গুলো, অন্য পাশে রিয়ানের শার্ট প্যান্ট গোছাতে লাগলো। হঠাৎ রাইসার চোখে পড়লো রিয়ানের শার্ট প্যান্টের নিচে 3টে মদের বোতল। মদগুলো পেয়ে রাইসা অবাক দৃষ্টিতে মদগুলোর দিকে তাকিয়ে রইল। তারপর নিজেই নিজেকে বলে উঠল, মানুষ নাকি সৃষ্টির সেরা জীব, অথচ এই সম্মান পাওয়ার পরও এরা সামান্য কষ্টতে এইভাবেই ভেঙে পড়ে। ক্রমশ নিজেকে কেন এইভাবে শেষ করে দেয়? কিন্তু একবার কি তাদের মাথায় এটা আসে না যে জীবন মানে সমস্ত সিচুয়েশনের সাথে নিজেকে মানিয়ে নেওয়া? জীবন মানেই এক একটা আঘাত থেকে নতুন করে শিক্ষা নেওয়া। না, এইভাবে শেষ হতে আমি আপনাকে দেব না রিয়ান সাহেব। এই বলে রাইসা মদের বোতলগুলো আলমারি থেকে সরিয়ে ফেলে। ভাবি ভাবি, কে? আমি। ও মিথিলা, এসো ভেতরে এসো। মিথিলা ঘরে ঢুকতে এক গাল হাসি নিয়ে রাইসাকে বলে উঠল, ভাবি প্রথম দিনেই তো তুমি বাজিমাত করে ফেলেছ। মানে? ভাবি তুমি আবার মানে জানতে চাও? তুমি জানো ভাইয়া আজকে ভোরে বড় বাবার সাথে ফজরের নামাজ পড়তে গেছে। কি বলছো তুমি এসব? হ্যাঁ ভাবি, আমি ঠিকই বলেছি। কেননা আমি নিজ চোখে দেখেছি ভাইয়া টুপি পরে বড় বাবার সাথে মসজিদে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছে। আজ এত বছর পর এই প্রথম আমি আবার বড় বাবাকে হাসতে দেখেছি। ভাবি এত ভালো একটা কাজ করার জন্য তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। এই মিথিলা, তুমি সত্যি বলছো তো? কেন ভাবি? আমার না বিশ্বাস হচ্ছে না। এই তুমি আমাকে একটা চিমটি কাটো তো। ওকে ফাইন। এই বলে মিথিলা মুচকি হাসতে হাসতে রাইসাকে ইচ্ছে করে জোরে সরে একটা চিমটি মারে। চিমটি খেয়ে রাইসা চিৎকার দিয়ে বলে ওঠে, উফ মিথিলা, চিমটি দিতে বলেছি বলে এত জোরে দেবে? সরি ভাবি। কিন্তু রাইসা মিথিলার সরি কথাটা না শুনেই আনমনে চিন্তা করতে লাগলো। সেই তো নামাজ পড়তে গেল, তাহলে আমার সাথে কেন এমন আচরণ করলো? আসলে পৃথিবীতে কিছু মানুষ আছে যারা নিজেদের কষ্ট অনুভূতি আর নিজের ভিতরের আসল মানুষটাকে সবার থেকে লুকিয়ে রাখে। এই মানুষগুলোকে চেনাও বড় দায়। এই মানুষটাও বোধহয় তাদের তালিকার একজন হবে। রাইসার এইরূপ রোবটের মতো দাঁড়িয়ে চিন্তা জগতে মগ্ন থাকা দেখে মিথিলা একটু বিরক্তি ভাব নিয়ে রাইসার হাত স্পর্শ করে বলে উঠল, কি এত ভাবছো ভাবি? না কিছু না। এই বলে মিথিলা নিজের হাতটা গুটিয়ে নিয়ে ব্যস্ত হতেই হঠাৎ ওর মনে হলো রাইসার শরীরটা কেমন জানি গরম হয়ে আসছে। একটু অবাক কণ্ঠে মিথিলা রাইসাকে বলল, ভাবি তোমার শরীর দেখি গরম হয়ে আসছে। রাইসা মিথিলার কথা ঘোরানোর জন্য হাসি মাখা কণ্ঠে বলে উঠল, আরে আমার ননদিনী, ও কিছু না। এখন তুমি বলো, এত সকালে আমার ঘরে কেন আসছো? মিথিলাও তখন রাইসাকে উদ্দেশ্য করে বলে উঠল, তোমাকে নিচে মা বড় মা ডাকছে, চলো। আর তাছাড়া কতক্ষণ পর পাড়ার লোকজন আসবে তোমায় দেখতে। আমায় দেখতে? কিন্তু কেন? বারে, তুমি আমার ভাইয়ের বউ, এপাড়ার সব থেকে ধনী শামসুল হক সাহেবের একমাত্র পুত্র রিহান হকের বউ। তো তোমাকে দেখতে আসবে নাকি আমাকে দেখতে আসবে? আর তাছাড়া তুমি নতুন বউ না, সবাই দেখবে না আমার ভাবিটা কত সুন্দর। মিথিলার কথায় রাইসা একটু অন্যমনস্ক হয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, নতুন বউ ভাবি, সবকিছুই শুধুমাত্র 2 মাসের জন্য। 2 মাস পর সবকিছু শেষ হয়ে যাবে, সবকিছু। ভাবি তুমি কিছু বললে? হ্যাঁ না মানে মানে আমি বলেছি তাড়াতাড়ি নিচে চলো, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। যাব, কিন্তু এখন না। কেন? কারণ তোমাকে তো এখন আমি সাজালামই না। বড় মা বলছে তোমাকে অনেক সুন্দর করে সাজাতে। এত শাস্তি কি হবে? বারে, আমার ভাইয়া কি তোমার প্রেমে ফাঁসাতে হবে না? রাইসা মিথিলার কথাটার কোনো উত্তর না দিয়ে অট্ট হাসি দিয়ে মিথিলার দিকে তাকিয়ে রইল। ভাবি তুমি ঘরে বসো, আমি একটু আসছি। কোথায় যাচ্ছ? এসে বলবো, জাস্ট 5 মিনিট। আর হ্যাঁ ভাবি, এই 5 মিনিট তুমি একদম চুপটি করে এখানে দাঁড়িয়ে থাকো। এই বলে মিথিলা ঘর থেকে বেরিয়ে যায়। আর রাইসা অন্যমনস্ক হয়ে বিছানার উপর বসে ভাবতে লাগলো, আমি কি এদের ঠকাচ্ছি? এরা যখন জানতে পারবে আমি 2 মাসের ভাড়া করাবো, 2 মাস পর নিজের ঠিকানায় চলে যাব, তখন এরা কি করবে? আর আর হয়তো অনেক কষ্টও পাবে। কিন্তু আমি বা কি করতে পারি? আমি যা করছি সব তো। আসবো? রাইসা একটু চমকে বলে উঠল, কে? রিয়ান কোনো জবাব না দিয়ে ভদ্র ছেলের মতো রুমে ঢুকে যায়। রিয়ান রাইসাকে দেখতে পেল বিছানায় বালিশগুলোকে ঠিক করতে লাগলো। রিয়ানও দাঁড়িয়ে রাইসার বালিশ ঠিক করার দিকে তাকিয়ে রইল। রিয়ানের এইভাবে অসহায়ত্বভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রাইসা বালিশ গুছিয়ে একটু শান্ত কণ্ঠে রিয়ানকে বলল,
আপনি কি কিছু বলতে চান? না মানে কি এত আমতা আমতা করছেন? কি বলবেন বলে ফেলুন। এই বলে রায়সার বিছানাটা ছাড়তে লাগলো। রিয়ান তখন আস্তে আস্তে রায়সার কাছে এসে বলে উঠল, হাতটা পাতুন দেখি। রিয়ানের এমন কথা শুনে রায়সা বিছানা ছাড়া বন্ধ করে বলে উঠল, কেন? আরে পাতুন না। ওকে। একটু অস্বস্তিকর ভাব নিয়ে রায়সা হাত পাততেই রিয়ান রায়সার হাতে এক পাতা প্যারাসিটামল দিয়ে প্রচণ্ড রাগি মাখা কণ্ঠে বলে উঠল, এই নিন, আগে ভাগে এখান থেকে ওষুধ খেয়ে ফেলুন, কারণ বলা তো যায় না, সকালের পানিগুলো অনেক ঠান্ডা ছিল, ওগুলোর স্পর্শতার কারণে আবার জ্বর না চলে আসে, তখন কিন্তু আবার সব দোষ তো আমার ঘাড়েই এসেই পড়বে। নিন, খেয়ে নিন। এই বলে রিয়ান নিজের আবেগটাকে লুকানোর জন্য রায়সার থেকে এক প্রকার পালিয়ে চলে যেতে লাগলো। ঠিক তখনই রায়সা একটু হেসে রিয়ানকে বলে উঠল, অল্প জ্বরকে যদি সহ্য করতে না পারি তাহলে জীবনের ঝড়কে কিভাবে ফেস করব? আর তাছাড়া অসুস্থ না হলে বুঝবেন কি করে একজন অসুস্থ মানুষের কতটা কষ্ট? রায়সার কথাগুলো শুনে রিয়ান থমকে গিয়ে রায়সাকে আচমকা কণ্ঠে বলে উঠল, মানে আপনি বোধহয় লাইফে কখনো ক্রাইসিস ফেস করেননি, তাই না? তা বলতে পারেন এক প্রকার, হ্যাঁ। আসলে ছোটবেলা থেকে মা বাবার ছায়ার নিচ থেকে মানুষ হয়েছি, তো এই জন্য কখনো রিয়েল লাইফের জটিলতার মুখোমুখি হতে হয়নি। এর জন্যই এই অবস্থা। কিন্তু কি জানেন, আমি ফেস করেছি প্রতিদিন সত্যিকারের বাস্তবকে নিজের চোখের সামনে দেখেছি। মর্গে একসাথে স্বামী ছেলে মেয়ের লাশ পড়ে থাকতেও দেখেছি। একটি মেয়ে দমে যায়নি, জীবনটাকে নতুন করে শুরু করেছে। আমি দেখেছি রোজ চাকরি খুঁজতে যাওয়া বেকার সেই ছেলেটি যে একদিন হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে নিজের পাটাকে হারিয়ে ফেলে, তবুও জীবনের কাছে হার মানেনি। আমি দেখেছি প্রতিদিন শকুনের কাছে নিজেকে সঁপে দেওয়া অসত্যি পাড়ার সেই মেয়েটি যে নিজের শরীরের বিনিময়ে মা বাবার সংসারে আর বোনের পড়ার খরচ চালায়, অথচ এত কিছুর পরও একটিবারের জন্য আত্মহত্যা নামক পাপের কথা ভুল করেও চিন্তা করে না। রায়সার কথাগুলো শুনে রিয়ান অবাক দৃষ্টিতে রায়সার পানে তাকিয়ে থাকে। তারপর বলে ওঠে, আমার অনেক কাজ আছে, আমি এখন আসি। রায়সা ও রিয়ানকে কোনো বাধা দিল না, কেননা রায়সা বুঝে গেছে এই মানুষের প্রত্যহ নিজের থেকে নিজের কাছের মানুষগুলোর থেকে পালিয়ে বেড়াচ্ছে। হয়তো একদিন এই পালানোর সমাপ্ত হবে। শুনুন, একটা কথা ছিল। গলার আওয়াজ টিপে রায়সার দরজার দিকে তাকিয়ে দেখে রিয়ান দাঁড়িয়ে রয়েছে। জি বলুন। না, আসলে আপনার কথাগুলো শুনে আমার মনে হচ্ছে আপনি যেটা আসলে আপনি সেটা নয়। মানে? না কিছু না, আসলে মাঝে মাঝে আপনাকে আমার অনেক রহস্যময় লাগে, খুব। রিয়ানের এইরূপ বক্তব্য শুনে রায়সা আমতা আমতা করে বলতে লাগলো। ঠিক সেই সময় মিথিলা রিয়ানের শার্ট পেছন থেকে টেনে ধরে বলে উঠল, কি হচ্ছে এসব ভাইয়া? কে? ও মিথি। তুমি এখানে কি করছো? না মানে এত মানে মানে না করে এখান থেকে যাও তো, আমি এখন ভাবিকে সাজাবো। মিথিলার কথায় রিয়ান কোনো জবাব না দিয়ে বলতে গেলে এক প্রকার পালিয়ে চলে যায়। রিয়ান চলে যাওয়া মাত্রই মিথিলা রায়সার রুমে ঢুকতেই বিছানার উপর 3টে বক্স আর একটা শাড়ি রেখে অতঃপর রুমের দরজা লাগিয়ে দেয়। মিথিলাকে রুমে ঢুকতে দেখে রায়সা ওষুধের পাতাটা বালিশের তলে লুকিয়ে ফেলে অতঃপর বিছানার উপর রাখা গহনার বক্সগুলো আর শাড়িগুলো দেখে একটু অবাকভাবে মিথিলাকে উদ্দেশ্য করে রায়সা বলে উঠল, এইসব কি মিথিলা? কেন ভাবি? শাড়ি গহনা? সে তো আমি দেখছি, কিন্তু এত গর্জিয়াস শাড়ি আবার এত গহনা কার জন্য? কেন তোমার জন্য ভাবি? দেখো, আমি এত গহনা গর্জিয়াস শাড়ি পরাতে অভ্যস্ত নয়। তো কি হয়েছে ভাবি, এখন থেকে অভ্যাস করো, বিকজ তোমাকে এগুলোই পড়তেই হবে, বড় মায়ের কড়া নির্দেশ। পরতেই হবে? কি আর করার, পড়াও, তোমার যা ইচ্ছে তাই করো। থ্যাংক ইউ ভাবি। এই বলে মিথিলা বিছানার উপর থেকে শাড়িটা নিয়ে রায়সার হাতে ধরিয়ে বলল, এই নাও ভাবি, এটা পরে আসো। ঠিক আছে। রায়সা ওয়াশরুমে গিয়ে শাড়িটা পরে আসে। রায়সা যখন ওয়াশরুম থেকে শাড়িটা পরে বের হয়, মিথিলা তখন রায়সাকে দেখে পুরাই থ হয়ে যায়। অবশ্য হবে নাই বা কেন, একটা মায়াবী চেহারাযুক্ত মেয়ে, যার হরিণের মতো চোখ, রক্তচাপা ঠোঁট, তার উপর ঠোঁটের ডান পাশে একটা কালো তিল, আর মাথার মেঘপরণ কেশ। সে যদি একটা গাঢ় নীল গোল্ডেন পুঁথি দিয়ে কাজ করা শাড়ি পরে, তাহলে তো তার দিকে তাকিয়ে থেকে যে কেউই এক যুগ হয়তো পার করে দিতে পারে। কি গো ননদিনী আমার, এমন ভাবে কি দেখছো? উফ ভাবি, এই শাড়িটা পরে তোমাকে এতটাই সুন্দর লাগছে যে আমি তোমার প্রেমে পড়ে গেলাম। এবার গহনা পরালে আর সাজলে তোমাকে না জানি কত সুন্দর লাগবে। দেখবে আজকে ভাইয়া তোমার দিক থেকে চোখ ফেরাতেই পারবে না। হ্যাঁ, তোমার ওই হট টেম্পারেচার ভাই আগে আমার দিকে তাকালে তো চোখ ফেরাবে না। তাকাবে ভাবি, তাকাবে।
দেখোই না তোমাকে কত সুন্দর করে সাজাই। মিথিলা রায়সাকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে প্রথমে গহনা পরাতে লাগলো, তারপর নাকে নথ পরালো, তারপর কাজল আর ঠোঁটে লাল খয়েরি লিপস্টিক দিয়ে চুল খোঁপা করে তার মধ্যে ফুল গেঁথে দিল। তারপর রায়সার মুখটাকে হাত দিয়ে আলতো করে স্পর্শ করে মিথিলা বলে উঠল, দেখো ভাবি কেমন করে সাজালাম তোমায়, এত সুন্দর করে সাজালাম, আর তুমি বলছো ভাবি একটা দিনেই তো। আর তাছাড়া তুমি তো নতুন বউ, তোমাকে তো সাজতেই হবে। ধুর, ভালো লাগে না। এসব বললে আর হবে? এই বলে মিথিলা হাসতে হাসতে নিচে বসে রায়সাকে জুতো পরাতে লাগলো। রায়সা তখন একটু লজ্জাকর ভাবে মিথিলাকে বলল, মিথিলা, কি করছো তুমি? ও কিছু না ভাবি, তোমাকে জুতোটা পরিয়ে দেই, তবে তো সাজটা পারফেক্ট হবে। এই বলে মিথিলা রায়সাকে জুতো পরাতে লাগলো। রায়সা তখন মিথিলাকে ভয়ে ভয়ে বলে উঠল, মিথিলা, আমি না উঁচু জুতো পরে হাঁটতে পারি না। আরে কিছু হবে না ভাবি, আমি আছি না, ধরে নিয়ে যাব। আর তাছাড়া পড়ে যাও যদি, তাহলে ভাইয়া আছে না। অ্যাঁ? আর নয়, বলো হ্যাঁ। সিনেমাতে দেখো না, নায়িকা পড়ে যেতে লাগলেই নায়ক এসে তখন ধরে। উফ, কি রোমান্টিক সিন। কিন্তু মিথিলা, এটা সিনেমা নয়, বাস্তব জীবন। আমি সত্যিই উঁচু জুতো পরে কমফোর্টেবল নয়। ও কোনো সমস্যা নাই, পড়ে যেতে লাগলে ভাইয়া এসে তোমাকে ধরবে। আর পারলে প্লিজ ইচ্ছে করেই পড়ে যেও। মিথিলা, আমি মরছি টেনশনে, আর তুমি আমার সাথে মজা করছো। আচ্ছা সরি ভাবে, এখন চলো নিচে চলো, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। যাবো? তো কি তুমি থাকবা? কিন্তু জুতোটা চেঞ্জ করব না। উফ ভাবি, চলো তো, বললাম না আমি আছি। আমি কিন্তু সত্যিই হাঁটতে পারবো না, আমাকে কিন্তু ধরে নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। এই বলে মিথিলা রায়সাকে ধরে ধরে উপর থেকে নিচ অবধি নিয়ে আসলো। নিচে আসতেই মিথিলা একটু অবাক হয়ে গেল, কেননা পুরো ড্রয়িং রুমে কেউ নেই। একটু বিস্মিত কণ্ঠে নিজেই নিজেকে বলে উঠল, কি ব্যাপার, সবাই কোথায়? আমি কি একটু বেশি দেরি করে ফেলেছি? তা নয় তো কি, হ্যাঁ, যে শ্বাসটা সাজাইলে না, দেরি তো আলবাত হয়েছে। দেখো, সবাই হয়তো যে যার কাজে চলে গেছে। আরে কোনো সমস্যা নেই ভাবি, এখনই আমি সবাইকে ডাকছি। এই বলে মিথিলা সামনের দিকে যেতেই দেখতে পেল রিয়ান সোফায় বসে গম্ভীর মনোযোগ সহকারে পেপার পড়ছে। রিয়ানকে দেখতে পেয়ে মিথিলা রায়সা দুজনেই চোখে মুখে হাসির ঝলকানি দেখা যায়। মিথিলা রিয়ানকে দেখা মাত্রই রায়সাকে ছেড়ে রিয়ানের কাছে গিয়ে ওর হাত থেকে পেপারটা কেড়ে নেয়। মিথিলার এইরূপ কাণ্ডতে রিয়ান প্রচণ্ড রেগে দাঁড়িয়ে গেল। তারপর মিথিলাকে বলল, কি হলো মিথি, তুই পেপারটা কেড়ে নিলি কেন? সারা দিন পেপারে মুখ গুজে আর কতদিন থাকবি ব্রো? এবার একটু আমার ভাবের দিকে তাকা। মানে? রায়সা তখন খিলখিল করে হাসতে হাসতে রিয়ানকে বলে উঠল। হাই স্বামী। রায়সার গলার আওয়াজে রিয়ানের কানে আসতেই রিয়ান সামনের দিকে তাকাতেই দেখতে পেল সিঁড়ির পাশে রায়সা দাঁড়িয়ে রিয়ানের দিকে তাকিয়ে রয়েছে। রিয়ান রায়সাকে নতুন রূপে কিংবা এত সুন্দর সাজে দেখে ওর ভালো করে ওর দিকে তাকালো না, বরং মিথিলাকে উদ্দেশ্য করে বলে উঠল, এইসব কি হচ্ছে মিথি? কি হচ্ছে মানে? তোর জন্য দেখ ভাবিকে আমি এত সুন্দর করে সাজালাম, আর তুই কোথায় প্রশংসা না করে বলছিস কি হচ্ছে এসব? মিথিলার কথা রিয়ান তখন হাসতে হাসতে বলে উঠল, মিথি কাম অন, তুই বোধহয় ভুলে গেছিস, পেতনিকে যত সুন্দর করে সাজানো হোক না কেন, পেতনিকে পেতনিই লাগে। রিয়ানের এমন মন্তব্যে রায়সা প্রচণ্ড খেপে যায়। এতটাই খেপে যায় যে কিছুক্ষণের জন্য ও ভুলে যায় যে ও পায়ে উঁচু জুতো পরে আছে। প্রচণ্ড রেগে রিয়ানকে উদ্দেশ্য করে বলে উঠল। এই বলে দ্রুত হেঁটে রিয়ানের কাছে আসতেই ঠাস করে পড়ে যেতে গিয়েও রিয়ান তৎক্ষণাৎ গিয়ে ধরে ফেলে। রিয়ান নায়কের মতো রায়সাকে গিয়ে ধরায় মিথিলা আনন্দজনকভাবে বলে উঠল, ওয়াও, ও কি সুন্দর ভাইয়া, ফাটিয়ে দিয়েছিস পুরো সিনেমার মতো। রায়সা মিথিলার কথা শুনে রিয়ানের চোখে চোখ রেখে একটু লজ্জিত স্বরে বলে উঠল, থ্যাংক ইউ মেরা স্বামী। কথাটা শোনা মাত্র রিয়ান হি হি করে হাসতে হাসতে রায়সাকে বলল, ওয়েলকাম পেতনি। এই বলে হাসিটাকে বন্ধ করে অন্যদিকে তাকিয়ে নিজের হাত দুটো গুটিয়ে ফেলল, ব্যাস। আর রায়সা তখন ঠাস করে নিচে পড়ে যায়। রায়সাকে পড়তে দেখে মিথিলা দৌড়ে এসে রিয়ানকে গম্ভীর কণ্ঠে বলে উঠল, ভাইয়া, এটা কিন্তু সিনেমাতে হয় না, তুমি দেখে ওকে বাঁচানোর বদলে উল্টো ফেলে দিয়েছো। ওহ মা, কি ব্যথাটাই পেলাম। মিথিলা, এই বক রাক্ষসের সাথে কথা না বলে আমাকে প্লিজ উঠাও। হ্যাঁ ভাবি। এই বলে মিথিলা রায়সাকে ওঠাতে লাগলো। রিয়ান তখন মুচকি হেসে রায়সাকে বলে উঠল, আহারে খুব বেশি লেগেছে তাই না? কি করব বলুন, আপনার মতো একটা চাউলের বস্তার ভার আমার মতো একটা বাচ্চা কি নিতে পারে? কি?
আমি চাউলের বস্তা? দাঁড়ান, দেখুন কি করি আপনার। দূর, এই জুতাটা আর পরবই না। এই বলে রাইসা জুতো দুটো ছুঁড়ে ফেলে দেয়। তারপর রাগে গাল ফুলিয়ে আগ্নেয়গিরি চোখে রিয়ানের দিকে তাকিয়ে থাকে। রাইসার এই অবস্থা দেখে রিয়ান উচ্চ স্বরে হাসতে লাগলো। মিথিলা তখন টেবিলের উপর থেকে কফির মগটা নিয়ে আসে। অতঃপর রাইসার হাতে দিয়ে বলে ওঠে, ভাবি, নিজের সম্মান বাঁচাও। ইয়া ননদিনী। এই বলে মিথিলা হাত থেকে কফির মগটা নিয়ে রাইসা রিয়ানের মাথায় পুরো কফিটা ঢেলে দেয়। ব্যাস, কফির স্পর্শে রিয়ানের হাসি মাখা মুখ আবারও আগের ন্যায় চেহারায় পূর্ণ হয়। ফর্তা! চুপ, একদম কথা বলবেন না। আমাকে পেতনি বলা, তাই না? ইচ্ছে করছে আপনাকে গলা টিপে ধরি। কি? রিয়ান রাইসার এইরূপ ঝগড়ায় প্রচণ্ড অন্যমনস্ক হয়ে রিয়ানের মা অর্থাৎ মিসেস শাইলা বেগম রান্নাঘর থেকে ড্রয়িং রুমে আসতেই দেখে রিয়ানের মাথায় কফি, মুখে প্রচণ্ড রাগের ছায়া, আর অন্য পাশে মাথায় এক হাত ঘোমটা দিয়ে রাইসা আর তার সাথে মিথিলা মিনি বিড়ালের মতো দাঁড়িয়ে আছে। মিসেস শাইলা বেগম রিয়ানকে এই অবস্থায় দেখে বলে উঠল, এ কি রিয়ান, এই অবস্থা কেন? তোমার কি হয়েছে? কি আর হবে মম, তোমাকে দেখে যে মাথায় এক হাত ঘোমটাতে দাঁড়িয়ে রয়েছে সে আর মিথি আমার মাথায় কফি ঢেলে দিয়েছে। এই কথাটা শুনে শাইলা বেগম কিছু বলার আগেই মিথিলার মা অর্থাৎ শিলা বেগম ওপর থেকে নিচে নামতে নামতে বলে উঠল। শিলা বেগমের গলার আওয়াজ পেয়ে মিথিলা একটু ভয়ে মাথা নিচু করে ফেলে। মিথিলা প্রচণ্ড রকম ভাবে শিলা বেগমকে ভয় পায়। অবশ্য ভয় পাওয়ারই কথা, একেই তো দানবের মতো চেহারা, তার উপর একটু রকচটা মানুষ হিসেবে সবার কাছে পরিচিত। রিয়ানের মা হয়তো সম্পর্কে এবং বয়সে শিলা বেগমের বড়, কিন্তু স্বভাব আচরণ এবং চলাফেরা কথাবার্তায় সবাই শিলাকেই বড় বউ হিসাবে মনে করে। আর শিলা বেগমের সাথে বাড়ির কেউই সহজে কথা বলে না, বলার আগে অন্তত একবার হলেও ভাবে। কিন্তু একমাত্র রিয়ান যে শিলা বেগমের চোখের মণি, রিয়ানের সমস্ত আবদার শিলা বেগম অনায়াসে পূরণ করার চেষ্টা করে। মিথিলা মাকে নিচে নামতে দেখে রাইসাকে ফিসফিস করে বলে উঠল, ভাবি সাবধান, যে নামছে তার সামনে একদম ভাইয়াকে নিয়ে মজা করো না, না হলে কিন্তু। এই মিথি, কি ফিসফিস করছিস রে? না মা, কিছু না। কিছু না? দাঁড়া, দেখ তোর অবস্থা আমি কি করি। সোনামা, ও সোনামা। ডাকতে ডাকতে রিয়ান শিলা বেগমের কাছে গিয়ে বলে উঠল, দেখো আমার কি অবস্থা করেছে। এ কি, তোর এই অবস্থা কে করছে? কি আর করবে, ওই এক হাত ঘোমটা দিয়ে যে মিনি বিড়ালের মতো এখানে দাঁড়িয়ে রয়েছে। রিয়ানের এমন কথা শুনে শিলা বেগম প্রচণ্ড গম্ভীর কণ্ঠে বলে উঠল, বিয়ে হয়েছে একদিন না হতেই এখনই এই অবস্থা? শিলা বেগমের এমন উক্তিতে রাইসা নিচু স্বরে শিলা বেগমকে বলে উঠল, কি করব বলুন? কেউ যদি আমাকে চাউলের বস্তা বলে তাহলে আমি কি তাকে ছেড়ে দেব? চাউলের বস্তা বলেছে তো কি হয়েছে, তাই বলে তুমি ওর মাথায় কফি ঢেলে দিলে? সাহস তো তোমার কম নয়। শিলা বেগমের চোখে মুখে প্রচণ্ড রাগের ছায়া দেখে মিথিলা ফিসফিস করে রাইসাকে বলল, ভাবি, বললাম না কথা বলো না, এই খেপলো বলে। দাঁড়াও, দেখো না কি করি। এই বলে রাইসা কাঁদতে লাগলো। জোরে জোরে রাইসার কান্না দেখে সবাই অবাক হয়ে ওর পানে তাকিয়ে রইল। শিলা বেগম আর রিয়ানের মা শাইলা বেগম বিস্মিত কণ্ঠে রাইসাকে জিজ্ঞেস করলো, এই তুমি কাঁদছো কেন? প্রশ্নটা শুনে রাইসার কান্নাটা বন্ধ করে ফুঁপিয়ে ফুঁপিয়ে শিলা বেগমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি আপনার সম্মান বাঁচানোর জন্য এমন করলাম আর আপনি আমাকে বকা দিচ্ছেন। মানে আমার সম্মান বাঁচানোর জন্য? ভাবি, এইবার তুমি কেস খাবে। চুপ। এই মেয়ে, কি ফিসফিস করছো? কই বললে না তো আমার সম্মান বাঁচানোর জন্য মানে? আসলে কি সোনামা, উনি আমাকে চাউলের বস্তা বলেছে। আমি তো একটা মেয়ে, তার মানে একটা মেয়েকে চালের বস্তা বলা মানে তো পুরো মেয়ে জাতটাকে চালের গুদাম। দুধ চালের বস্তা বলেছে। রাইসার এমন কথা শোনা মাত্রই শিলা বেগম, মিথিলা, শাইলা বেগম একসাথে রিয়ানের দিকে তাকিয়ে প্রচণ্ড পরিমাণে ক্ষেপে উঠল। এই কথা তো আগে ভাবেনি রিয়ান। তিনটা মেয়ে মানুষ এভাবে অগ্নিময় চোখের স্পর্শে রিয়ানের পুরো শরীর ভয়ে আর রাইসার প্রতি রাগে ক্রমশ ঘামতে লাগলো। রিয়ান সোনামায়ের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলতে লাগলো, সোনামা, আমি কিন্তু এইভাবে ভেবে দেখিনি, ও তোমাকে মিথ্যা বলছে। এই বলে রিয়ান দ্রুত রাইসার সামনে গিয়ে ওকে চেঁচিয়ে বলে উঠল, এই মেয়ে, তুমি কি এসব বলছো? রিয়ানের কথাটা শুনে রাইসা মুচকি হেসে রিয়ানকে চোখ টিপ দিয়ে বলে উঠল, কেমন দিলাম আমার হট টেম্পারেচার জামাই? তার মানে এইসব তুমি ইচ্ছে করে করেছো?
আমি আমি তোমাকে দেখে নিব। হঠাৎ রিয়ানের মনে হলো পিছন থেকে কেউ একজন তার শার্টের কলার ধরে টানছে। কৌতূহল পরশে পিছনে তাকাইয়ে দেখে রাগান্বিতভাবে সোনামা। এই, তুই ওর সাথে কি বলছিস? আমার সাথে কথা বল। তুই মেয়েদের অপমান করছিস। ইয়ে মানে সোনামা, ও মিথ্যা বলছে। দেখো দেখো, ও চোখ টিপ দিচ্ছে। চুপ, তুই আমার সামনে একদম আর কথা বলবি না। এই বলে শিলা বেগম দানবের মতো হাঁটতে হাঁটতে উপরে চলে গেল। রিয়ান কিছু সময় বক রাক্ষসের মতো রায়সার দিকে তাকিয়ে থাকে, তারপর কিছু না বলেই নিজের ঘরের দিকে চলে গেল। রিয়ান চলে যাওয়ার পর শাইলা বেগম রায়সার কাছে গিয়ে আলতো করে ওর মুখে হাতটা রেখে স্নেহমাখা কণ্ঠে বলল, এই সংসার আর আমার ছেলেটাকে আগলে রেখো। রায়সা যখন সম্মানজনকভাবে শাইলা বেগমকে সালাম করলো, শাইলা বেগম তখন হাসি মুখে রায়সাকে বলল, তুমি এখানে বসো মা, আমি সবাইকে ডেকে আনছি মা। আর হ্যাঁ মিথিলা, তুই ওর সাথে থাক। বড় মা। মিসেস শাইলা বেগম ড্রয়িং রুম থেকে যেতেই মিথিলা আর রায়সা একজন আরেকজনের দিকে তাকিয়ে উচ্চ স্বরে হাসতে লাগলো। ভাবি, তুমি তো ফাটিয়ে দিয়েছো। তা তো বুঝলাম, কিন্তু সোনামা তো রিয়ানকে অনেক ভালোবাসে, তাহলে আমার এই সামান্য কথায় ওর প্রতি এত ক্ষেপে গেল কেন? আরে ভাবি, তোমার আন্দাজে ঢিলটাই তো গিয়ে গাছে লেগেছে। মানে? মানে মা পৃথিবীতে সবচেয়ে বেশি পছন্দ করে কেউ যদি মেয়েদের সম্মান করে। কোনোভাবে যদি কারো কাছে মেয়েদের অসম্মানের ইঙ্গিত থাকে, ব্যাস তার আর রক্ষে নেই। সেই হিসেবে তো ভাইয়াকে কিছুই বললো না। তাই নাকি? আগে বলবে না, তাহলে তো কাটা খায় নুনের ছিটাটা একটু বেশিই দিতাম। ভাবি, এইবার কিন্তু আমি তোমার বিপক্ষে চলে যাব। আমার ভাইয়া কিন্তু এত খারাপ নয় যে এমন করতে হবে, বুঝেছো? কি বুঝবে দাদু ভাই? এত সুন্দর করে ডাক আর স্নেহমাখা কণ্ঠের আওয়াজ পেয়ে রায়সা আর মিথিলার সামনে তাকাতেই দেখে শাইলা বেগম একজন বৃদ্ধ মহিলাকে ধরে ধরে রায়সার কাছে নিয়ে আসছে। বৃদ্ধ মহিলাটিকে দেখে মিথিলা মুখে এক রাশ হাসি নিয়ে মহিলাটির কাছে যেতে লাগলো আর বলতে লাগলো, দিদুন তুমি এসো এসো। এই বলে মিথিলা আর শাইলা বেগম দিদুনকে ধরে ধরে রায়সার সামনে আনতেই রায়সা সম্মানোত্তরভাবে দিদুনকে সালাম করলো। সালাম করতে দাঁড়িয়ে দিদুনের দিকে তাকাতেই দিদুন জল চোখে শাইলাকে উদ্দেশ্য করে বলে উঠল, বড় বউ, এ তো দেখছি একেবারে রিয়ার মতন লক্ষ্মী মন্ত্র। বেঁচে থাক দাদু ভাই। দিদুনের মুখ থেকে রায়সা রিয়া নামটি শোনা মাত্রই আবার ওর মনে প্রশ্নরা বাসা বাঁধল। কে এই রিয়া? এই বাড়ির দেওয়াল, এই বাড়ির মানুষের মুখে তাদের মনে শুধু রিয়া। কেউ রায়সাকে এমন চিন্তার জগতে থাকতে দেখে মিসেস শাইলা বেগমও বলে উঠল, কি ভাবছো মা? কিছু না মা। ও আচ্ছা, এসো তোমার সাথে বসে দুদণ্ড কথা বলি। তারপর রায়সা, দিদুন, মিথিলা আর মিসেস শাইলা বেগম একসাথে বসে জমিয়ে গল্প করতে লাগলো। ঠিক এমন সময় শামসুল হক 2 ব্যাগ বাজার নিয়ে বাড়িতে ঢুকতে ঢুকতে বলতে লাগলো, কই আমার নতুন বৌমা কই? শামসুল হকের গলার আওয়াজে সবাই দাঁড়িয়ে গেল। রায়সা চোখে মুখে এক রাশ খুশি নিয়ে দরজার সামনে যেতে অগ্রসর হলেই মিসেস শাইলা বেগম তখন রায়সাকে বলে উঠল, তোমার যাওয়া লাগবে না মা, আমি যাচ্ছি। না মা, আমি যাব। হ্যাঁ, আমার বৌমাকে এদিকে নিয়ে আসতে দাও দেখি। রায়সা দরজার কাছে গিয়ে হাত থেকে বাজারের ব্যাগগুলো নিতে লাগলো আর গম্ভীর কণ্ঠে শামসুল হককে বলল, বাবা, আপনার এই শরীর নিয়ে কিন্তু বাজারে যাওয়া একদম উচিত হয়নি। আরে শরীরের কথা বাদ দাও তোমা, কত দিন পর এই হক বাড়িতে আবার খুশির বর্ণা বইছে। এই বলে শামসুল হক রায়সার হাত দুটো আলতো করে ধরে বলল, মারে, আজ থেকে এই সংসার তোর, তুই আবার রিয়ার মতো চলে যাস না। বারবার এদের এইসব কথায় রায়সার মনটা মায়ার পাথরে নিজেকে জড়িয়ে ফেলছে। কিন্তু এটা কখনো সম্ভব নয়। না, আমাকে চলে যেতেই হবে আমার সময় শেষ হলে। কিরে, কি ভাবছিস মা? না, কিছু না, আসুন বাবা। ঘরে ঢুকতেই শামসুল হকের উপরের দিকে চোখ পড়তেই দেখলো রিয়ান ওপর থেকে নিচে নামছে। রিয়ানকে দেখা মাত্রই শামসুল হক অট্ট হাসিতে হেসে রিয়ানকে বলল, আরে মাইসান, আয় নিচে আয়, আমার সাথে একটু বস। তোর সাথে আজ আমি গল্প করব। দেখ, আজ আমি নিজে বাজার করেছি শুধু তোর জন্য। রিয়ান শামসুল হকের কথাগুলোকে না শুনেই উল্টে শামসুল হকের মুখের উপর বলে দিল, বাবা আমি বেরোচ্ছি। রিয়ানের এমন কথা সবার মুখের হাসিটা মেঘের ছায়ায় ঢেকে গেল। বিশেষ করে রায়সার চোখে আবছা আবছা জলও চলে আসলো। আজকে বিয়ের পরের দিন,
একটু পরেই অনেক লোকজন আসবে, অথচই থাকবে না। তা কি হয়? মানুষ যদি জিজ্ঞাসা করে তখন কি বলবো? অন্তত নিজের বাবা মায়ের খুশির জন্য হলেও তো আজকের দিনটাই ও একটু অভিনয় করে না হয় কাটিয়ে দিতে পারতো। বের হবি মানে? কোথায় যাবি? শামসুল হকের প্রশ্নটা শুনে রিয়ান একটু অস্বস্তিকরভাবে বলল, কেন বাবা, তুমি জানো না আমি কোথায় যাব? ভাইয়া, আজকের দিনও তুই এইভাবে চলে যাবি? কেন, আজকের দিন কি? একটা কথা সবাই মাথায় ঢুকিয়ে রেখো, আমি জাস্ট তোমাদের জন্য বিয়েটা করেছি, তাছাড়া আর কিছুই নয়। এই বলে রিয়ান চলে যায়। রাইসা অবাক দৃষ্টিতে রিয়ানের চলে যাওয়াটার দিকে তাকিয়ে রইল। মানুষ বুঝি কষ্টের স্পর্শে ধীরে ধীরে নিষ্ঠুর হয়ে যায়? রিয়ানের এইভাবে চলে যাওয়া শামসুল হক প্রচণ্ডভাবে ভেঙে পড়ে। রাইসার দিকে তাকিয়ে কান্নামাখা কণ্ঠে বলল, আমি ভেবেছিলাম ও বদলে গিয়েছে মা, কিন্তু না, ও শুধু আমার জোরে বাধ্য হয়ে তোকে বিয়ে করলো। তার মানে ও কোনোদিনও বদলাবে না, এই জীবন থেকে বেরিয়ে আসবে না। রাইসা বুঝতে পারলো না ও কি বলবে, কিন্তু ওর মুখের সামনে অসহায়ত্ব আর এক বুক ভালোবাসা নিয়ে এমন কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছে যাদের মধ্যে কেউ তার হারানো সন্তানকে ফিরে পেতে চায়, এক বৃদ্ধ অসহায় তার নাতিকে চাই ফিরে পেতে, আর এক বোন তার ভাইয়াকে। ব্যাস, রাইসা আর কোনো কিছু না ভেবেই মুখগুলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে বলে উঠল, ধৈর্য হারাবেন না বাবা, আপনার ছেলেকে আমি আবার তার আগের জীবনে ফিরিয়ে আনবই। রাইসার এমন কথায় সবার মুখে একরাশ হাসি আর চোখে রাইসার প্রতি অগাধ বিশ্বাসের ছায়া দেখা গেল। সারাদিন নানা লোকজন প্রতিবেশী রাইসাকে দেখতে আসলো। তাদের সামনে মেকআপের আবরণে নিজের কষ্টটাকে লুকিয়ে রেখে দিব্যি হাসি রেখে দিনটা পার করে দিল। অনেক গেস্ট শামসুল হককে যত বাড়ি রিয়ানের কথা বলছে তত বাড়ি তিনি কোনো না কোনোভাবে এড়িয়ে চলে যায়। রিয়ান সারা দিন একবারও বাড়িতে না আসায় রাইসার চেহারায় ক্রমশ চিন্তার ছায়া আসতে লাগলো। মিথিলাকে বারবার জিজ্ঞেস করতে লাগলো, তোমার ভাইয়া কোথায়? ভাইয়া প্রতিদিন যেখানে যায় সেখানেই গেছে। মানে? সময়ের সাথে সাথে সব বুঝে ফেলবে। যাই হোক, টেনশন করো না, দেখবে চলে আসবে। রাত 12টায় রিয়ান বাড়ি ফিরল। রিয়ানকে রুমে ঢুকতে দেখেই রাইসা তার সামনে গিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, এই যে মিস্টার, সারাদিন কোথায় ছিলেন? কিন্তু রাইসার উত্তরে রিয়ান কোনো জবাব না দিয়ে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। ব্যাপারটা রাইসার খুব বেশি কষ্ট লাগে। একটু আবেগী প্রবণ হয়ে রাইসা বিছানার উপর বসে অন্যমনস্ক হয়ে মুখ ফসকে রিয়ানকে বলেই ফেলল, টাকার জন্য বিয়ে করেছি, বিধায় কি বন্ধু হিসাবে ভেবে ও একটি বারও বলা যায় না? কোথায় গিয়েছিলেন? রাইসার এমন প্রশ্নে রিয়ানের চোখে মুখে একটা ছায়া নেমে আসে, যে ছায়ার রাইসাকে অনেক কথা বলতে চাচ্ছে, কিন্তু কোথায় যেন কথাগুলো বারবার হারিয়ে যাচ্ছে। অনেকক্ষণ অবধি রাইসা রিয়ানের মায়াযুক্ত মুখের পানে তাকিয়ে রইল। আর রিয়ান হয়তো একটি বারের জন্য ভুলে গিয়েছিল যে রাইসা ওর ভাড়া করাবো, তাই বোধহয় ও রাইসার চোখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর হঠাৎ রাইসাকে বলে উঠল, আচ্ছা, আপনি বলতে পারবেন ভালোবাসার মানুষগুলো কেন হারিয়ে যায়? রিয়ানের এই প্রশ্নটা কোনো উত্তর রাইসা দিতে পারেনি, কেননা রাইসা জীবনে কখনো কারো ভালোবাসা পায়নি। তাই বোধহয় জানে না ও ভালোবাসার মানুষগুলো হারিয়ে কিংবা দূরে চলে গেলে কতটা কষ্টে একটা মানুষ এমন আজগুবি প্রশ্ন করে। রিয়ান রাইসার থেকে এই প্রশ্নের উত্তর না পেয়ে গভীরভাবে বারান্দার দিকে চলে যেতে লাগলো। ঠিক তখনই রাইসা টপ টপ করে চোখের পানি ছেড়ে রিয়ানকে উদ্দেশ্য করে বলে উঠল, রাগ করেছেন? কি করব বলুন, কেউ তো কখনো ভালোবাসেনি, তাই জানি না ভালোবাসার মানুষগুলো কেন হারিয়ে যায়। তবে এইটুকু বলতে পারি যে ভালোবাসার মানুষগুলো কখনোই হারিয়ে যায় না, বরং তারা সময়ের সাথে সাথে আমাদের শরীরের প্রতিটি শিরায় শিরায়ও মিশে যায়। হয়তো বাস্তবতার খাতিরে তাদের অস্তিত্বটা সময়ের সাথে সাথে আমাদের ছেড়ে কোনো কারণে চলে যায়, কিন্তু তাদের প্রতি আমাদের যে অনুভূতি, ভালোবাসা, তা কখনো চলে যায় না। আর আমাদের প্রতিটা নিঃশ্বাস আর প্রশ্বাস বারবার আমাদের বলে, এই তো সে আমার নিকট, অতি নিকট। রাইসার কথাগুলো শুনে রিয়ান রাইসার অতি নিকটে এসে রাইসার চোখের দিকে তাকিয়ে বলে উঠল, আপনি কে বলুন তো? রিয়ানের প্রশ্নে রাইসা আবারও আমতা আমতা করে বলে, কি ব্যাপার, কথা বলছেন না কেন? আপনার চোখে মুখে বারবার কিছু একটা লুকোনোর চেষ্টার ছায়া দেখতে পাচ্ছি। কি আপনি? আমি মানুষ। রাইসার উত্তরটা শুনে রিয়ান আবার রেগে যায়। আপনি আবার সেই হালতু ফালতু কথা বলছেন? আসলে আপনার সাথে কথা বলা মানে নিজের সময় নষ্ট করা। এই বলে রিয়ান ওয়াশরুমের দিকে চলে যায়। কিছু সময় পর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রিয়ান রুমে আসতেই দেখে রাইসা বিছানার উপর অন্যমনস্ক হয়ে বসে আছে। রিয়ান একটু অবাক হয়ে বিস্মিত কণ্ঠে রাইসাকে বলল, কি ব্যাপার, আপনি এখনো জেগে আছেন কেন? ঘুমিয়ে পড়ুন।
রিয়ানের প্রশ্নে রাইসা আকতিভাবে রিয়ানকে বলল, ঘুম যে আসছে না। কেন? কিছু খাইনি তো, তাই ক্ষুধায় ঘুম আসছে না। তো আপনি খাননি কেন? আপনার জন্য। রাইসার উত্তরে রিয়ান বিরক্তিকর ভাবে বলল, এইসব বাজে কথা বলা একদম বন্ধ করুন। আর আমার জন্য আপনাকে কেউ না খেয়ে থাকতে বলেছে? আর তাছাড়া আমি রাতে খাই না। আর আপনি দেখেন না, বাড়ির কেউ আমার জন্য খাবার নিয়ে ওয়েট কিংবা আমাকে নিয়ে চিন্তা করে না। তবে মা একটা সময় করতো, কিন্তু এখন আর করে না, কারণ মা বুঝে ফেলেছে আমার জন্য ওয়েট করা মানে বৃথার সময় নষ্ট করা। সো আপনাকেও বলে দিচ্ছি, আজকের পর যেন এই ভুল কখনো আর না করেন। যান, গিয়ে খেয়ে নিন। এই বলে রিয়ান বারান্দায় চলে আসে। অপলক দৃষ্টিতে দূরে আকাশ প্রদীপের আলোকে উজ্জ্বল আকাশের মনোরম দৃষ্টিতে তাকিয়ে থাকে। হঠাৎ রিয়ানের অনুভূতি হলো কেউ একজন পেছন থেকে তার শার্ট ধরে টানছে। পিছনে তাকিয়ে রিয়ান দেখলো রাইসা দাঁড়িয়ে রয়েছে। কি ব্যাপার, আপনি? আসলে আমার না ভীষণ ক্ষুধা লেগেছে। আজীব তো, কয়বার বলবো খেয়ে নিন। আমাকে একটু খাইয়ে দিবেন? রাইসার এমন আবদারে রিয়ান বলে উঠল, মানে আমি আপনাকে খাইয়ে দিব? এই প্রশ্নটা করার সাহস পেলেন কি করে? প্লিজ রাগ করবেন না। আসলে হাতে অনেক ব্যথা পেয়েছিলাম সেদিন আপনি যখন হাত চেপে ধরেছিলেন। তার উপরে আজকে পড়ে গিয়ে ব্যথাটা আরো বেশি বেড়ে গিয়েছে। রাইসার এমন আকতি কণ্ঠে কথাগুলো শুনে রিয়ান একটু নিজেকে অপরাধী মনে করলো। রাইসাকে নিচু স্বরে বলে উঠল, খুব বেশি লেগেছে তাই না? হুম। সরি, আসলে রাগ হলে আমার মাথা ঠিক থাকে না। কি এখন খাইয়ে দিবেন না? মানে ওকে, দরকার নেই খাইয়ে দেওয়ার, আমি ঘুমোতে গেলাম। রাইসা বারান্দা থেকে অভিমান করে চলে যেতে চাইলে রিয়ান হাতটা ধরে বলল, এত অভিমান করার কি আছে? আর তাছাড়া না খেয়ে শুয়ে পড়লে তো আবার পরে বলবেন ভাড়াটে বউ বলে খাবারও দিইনি। আসুন আসুন, খাইয়ে দিচ্ছে। এই বলে রিয়ান রাইসার হাতটা ধরে ওকে বিছানার উপর নিয়ে বসায়। তারপর টেবিলের উপর থেকে খাবারটা নিয়ে রাইসার মুখের সামনে খাবারটা তুলতেই মেয়েটি নিজের চোখের জলগুলোকে হাজারও আটকাতে চেয়েও পারেনি। রিয়ান রাইসার চোখের পানি দেখে এক প্রকার রাগান্বিত স্বরে বলল, এত কান্না করার কি হলো? কেউ কি কখনো খাইয়ে দেয়নি? না, কখনো কেউ খাইয়ে দেয়নি। আপনার বাবা মাও কখনো আপনাকে খাইয়ে দেয়নি? বাবা মা থাকলে তো খাইয়ে দিবে। এই কি বলছেন আপনি? না মানে কিছু না, আসলে ইমোশন হয়ে গেছে তো একটু, তাই আবুল তাবুল বলছি। যাই হোক, মুখের সামনেই কি খাবারটা ধরে রাখবেন? খাওয়াবেন না? রাইসার আবদারে চলাফেরায় আর কথাবার্তায় রিয়ান বারবার রিয়াকে খুঁজে পাচ্ছে। এক টুকরো সুখ পাচ্ছে, যেই সুখটা 3 বছর আগে তার থেকে হারিয়ে গিয়েছিল। কোনো কথা না বলে রিয়ান সমস্ত জড়তা দূর করে রাইসাকে খাইয়ে দিল। তারপর বলল, আপনি ঘুমান। আপনি? আমার কথা বাদ দিন। আর রাত আমার জন্য বড্ড বেশি যন্ত্রণাদায়ক, ও আমাকে ঘুমাতে দেয় না। আপনার কিসের এত কষ্ট? কষ্ট আর আমি? আসলে আমার কোনো কষ্ট নেই, শুধু হারিয়ে যাওয়া একজন মানুষকে ফিরে পাওয়ার প্রচণ্ড ইচ্ছা হয়। আর কি বলুন তো, রাত যখন গভীর হয় আমার সেই খামখেয়ালি ইচ্ছেটা ক্রমশ বেড়ে যায়। কাকে হারিয়ে ফেলেছেন যে ফিরে পেতে চান? রিয়ান তখন রিয়ার ছবিটাকে ইশারা করে বলল, ওই যে প্রেমবদ্ধ মানুষটিকে, যে এক গালে হাসি নিয়ে আমার দিকে চেয়ে আছে। রাইসা অবাক দৃষ্টিতে তখন রিয়ার ছবিটার দিকে তাকিয়ে রইল আর নিজের অজান্তে বলে ফেলল, তুমি অনেক লাকি, অনেক অনেক বেশি। রাত 1টায় রাইসা শুয়ে পড়ে। বাইরে তখন প্রচণ্ড বাতাস বইছিল, আর সেই বাতাসে জানালা দিয়ে প্রবেশ করে রাইসার শরীরে বারবার শিহরিত করছে। রিয়ান তখন সোফায় বসে কি যেন গভীর চিন্তায় মগ্ন রইল। আর কিছুক্ষণ পরপর রাইসার দিকে তাকিয়ে দেখছে ও ঘুমিয়েছে কিনা। এইভাবে 1:30 অবধি পার করার পর হঠাৎ রিয়ান উঠে দাঁড়ালো। তারপর ড্রয়ার থেকে এক প্যাকেট সিগারেট বের করে টেবিলের উপর রাখলো। অতঃপর আলমারিটা গিয়ে খুললো। রিয়ানকে আলমারি খুলতে দেখেই রাইসা বুঝতে পারলো ও কেন আলমারিটা খুলছে। রাইসা উঠে বসলো, তারপর রিয়ানকে জিজ্ঞেস করলো, আপনি কি এখন ড্রিঙ্কস করবেন? তা জেনে আপনি কি করবেন? আর তাছাড়া আপনি এখনো ঘুমাননি কেন? এই বলে রিয়ান ব্যস্ত হয়ে গেল মদের বোতলগুলো খুঁজতে। ঠিক তখনই রাইসা বলল, আপনি যা খুঁজছেন সেটা ওখানে নেই। রিয়ান রাইসার এই রূপ কথায় প্রচণ্ড রেগে যায়। ধুম করে আলমারিটা লাগিয়ে রাইসার কাছে এসে উঁচু গলায় বলতে লাগলো, আপনার সাহস কিভাবে হলো আমার জিনিসে হাত দেওয়ার? ওগুলো আমাকে দিয়ে দিন বলছি। না, আমি দিব না। দেখুন এগুলো খাওয়া। শাট আপ, জাস্ট শাট আপ অ্যান্ড প্লিজ আমাকে ওগুলো দিয়ে দিন। আমি বলছি না আমি দিব না। ওকে ফাইন, দেওয়া লাগবে না,
আমি এখনই বাইরে যাব, বাইরে তো আর আপনি আমাকে আটকাতে পারবেন না। রিয়ানের এইরূপ অতিরিক্ত বাড়াবাড়িতে রাইসা একটা মদের বোতল নিয়ে এলো। তারপর রিয়ানের রাগান্বিত স্বরে রিয়ানকে জিজ্ঞেস করলো, আপনি কি সত্যি এখন এসব ছাইপাস খাবেন? হ্যাঁ। আমি জাস্ট বা জিজ্ঞেস করছি, সত্যিই খাবেন? আমিও লাস্ট অ্যান্ড ফাইনাল আনসার বলছি, ইয়েস ইয়েস, আন্ডারস্ট্যান্ড। রিয়ান কথাটা বলার পর রাইসা মুচকি হাসতে লাগলো। তারপর বলতে লাগলো, আপনি এটা খাবেন তাই তো? ওকে দেখি আপনি খান কি করে। এই বলে রাইসা মদের বোতলটা খুলে বলল। আপনি যদি এটা খান তাহলে আমিও খাবো। রিয়ান অট্ট হাসি হেসে বলল, কি আপনি খাবেন? দেখি সাহস থাকলে খেয়ে দেখান তো। আমি কিন্তু সত্যি সত্যিই খাবো। খান না, আপনাকে মানা করেছে কেউ? কথাটা বলা মাত্র এই রাইসা মদের বোতলটা খুলেই এক টোক মুখে নিয়ে নিল। তারপর না খেয়ে গাল দুটো ফুলিয়ে অবাকভাবে রিয়ানের দিকে তাকিয়ে রইল। রিয়ান রাইসার এই অবস্থা থেকে অবাক হয়ে গেল। এ কি, আপনি কি সত্যি সত্যি? নিন এবার গিলুন তো দেখি, দেখি খেতে পারেন কিনা। রাইসা রিয়ানের কথা শোনা মাত্রই মুখে যতটুকু মদ নিয়েছিল তা পুরোটাই রিয়ানের মুখে ছুঁড়ে ফেলল। ইয়াক, কি বিশ্রী গন্ধ, কি বিশ্রীর স্বাদ। আপনি এটা খান কি করে? হে ইউ, কি করলেন? আমার মুখে ছুঁড়ে মারলেন, তাও আবার আপনার মুখেরটা। এই বলে রিয়ান প্রচণ্ড ক্ষেপে রাইসার হাতটাকে জোরে চেপে ধরতেই দেখে রাইসা হাসছে। এ কি, আপনি হাসছেন কেন? রাইসা রিয়ানের শার্টের কলার টেনে ধরে বলে, এই হট টেম্পারেচার আমার মাথাটা কেমন জানি বনবন করে ঘুরছে। এইসব কি বলছেন? আমি এটা খাবো। এই বলে রাইসা বোতলটা নিয়ে গড় গড় করে খেতে লাগলো। রিয়ান রাইসার হাত থেকে বোতলটা নিয়ে কোনোভাবে ওকে সামলানোর বোতলটা নিতেই অমনি অবুঝ শিশুর মতো রাইসা রিয়ানকে শক্ত করে দু হাত দিয়ে ধরে বলে উঠল, এই ছেলে, তুই এমন কেন? সারাদিন এত রাগ করিস কেন? এই কি, আপনি আমাকে তুই করে বলছেন? গেছে গেছে, কেন যে খেতে বললাম। এ তো দেখি সত্যি সত্যিই খেয়ে ফেললো। হাসছেন কেন পাগলের মতো? রাইসা রিয়ানকে জড়িয়ে ধরে বলল, হাসবো না? এই, তুই জানিস না বউকে আপনি বলতে নেই, তুমি বলতে হয়। না, একে না আর বেশিক্ষণ এভাবে রাখা যাবে না, না হলে পরে বিপদে পড়তে হবে। রাইসা রিয়ানের গালে আলতো করে একটা থাপ্পড় দিয়ে খিলখিল করে হাসতে লাগলো। রিয়ানও তখন তাকে কন্ট্রোল করার জন্য পাগলের মতো হাসতে লাগলো। রাইসা বাচ্চাদের মতো হাসছে, কাঁদতেও তখন বলল, এই টেম্পারেচার, তুই সকালে আমায় চাউলের বস্তা বলে ফেলে দিয়েছিস, এখন তুই আমায় কোলে নিবি? হ্যাঁ নয় হ্যাঁ, না হলে আমি আমি আপনি কি করবেন? আমি আমি এখন সোজা মায়ের কাছে চলে যাব। এই না, নিচে কোলে নিচে। রিয়ান বিরক্তিকর ভাবে নিজেই নিজেকে বলতে লাগলো, বুঝ রিয়ান, চাউলের বস্তা বলায় এখন কতটা কষ্ট করতে হচ্ছে। এই বলে রিয়ান রাইসাকে কোলে নিল। রাইসা কোলে নেওয়া মাত্রই রাইসা উচ্চস্বরে হাসতে লাগলো আর বাচ্চাদের মতো নাকামি করতে করতে বলল, এই এই ছেলে, তোর কিসের এত কষ্ট? তুই কেন এসব খাস? রাইসার প্রশ্নটা শুনে রিয়ান অনেকক্ষণ রাইসার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, জানি না, ব্যাস বুকের মাঝখানটায় ব্যথা করে, বিধায় খায়। তুই তোর কষ্টের ভাগটা আমায় দিবি। রিয়ান কোনো উত্তর দিল না, শুধু বারবার রাইসার দিকে তাকিয়ে রইল। তারপর রিয়ান রাইসাকে গিয়ে বিছানায় শোয়ালো। দেখুন, আপনি কথাটি বলা মাত্রই রাইসা একটা থাপ্পড় দিয়ে বলল, এই ছেলে, আবার আপনি? তুমি, তা আমি বলি কি, তুমি একটু এখন ঘুমাও। আর হ্যাঁ, সকালে তোমার সাথে আমি কথা বলবো, ঠিক আছে? ওকে, আমি ঘুমাই। রাইসা রিয়ানের কথাই মানিয়ে যাওয়ায় রিয়ান দীর্ঘ শ্বাস ফেলে বলে উঠল, যাক বাবা, বাঁচা গেল। কিন্তু পরক্ষণে রিয়ানের দীর্ঘ শ্বাসটা নিস্তব্ধ হয়ে যায়। নিজের দিকে তাকিয়ে রিয়ান দেখে রাইসা ওর হাঁটুতে পা রেখে ওর হাতটাকে শক্ত করে আঁকড়ে ধরে ঘুমের দেশে ডুব দিয়েছে। বাইরে তখন ঝিঁঝি পোকার ডাক আর হিম হিম বাতাস। নিশ্চুপ পরিবেশে রিয়ানকেও বাধ্য করলো রাইসার এইভাবে ঘুমিয়ে থাকাটাকে উপভোগ করতে। রিয়ানও তখন মায়ার দৃষ্টিতে রাইসার মুখের দিকে চেয়ে রইল। তখন আকাশে চাঁদ হাট বসেছে, আর সেই চাঁদের হাটের চাঁদটা আলো জানালা দিয়ে একদম রাইসার মুখের উপর এসে পড়ল। সেই চাঁদের আলোয় যেন মেয়েটিকে একটু বেশি সুন্দর লাগছে। আর এতটাই সুন্দর লাগছে যে কিছু সময়ের জন্য রিয়ান হয়তো নিজের বাস্তবতার কাছ থেকে কল্পনার আকাশে রূপ দেয়। যেই আকাশ মানুষকে এক টুকরো সুখ দেয়, আর মানুষেরও সুখ বিলাস হয়ে সেই সুখটাকে হাত পেতে নেয়। ভাবি, ঘুম থেকে ওঠো, আর কত ঘুমাবে?
রাইসা হঠাৎ মিথিলার গলার আওয়াজ পেয়ে লাফ দিয়ে উঠে বসে। তারপর চোখ কচলাতে কচলাতে মিথিলার দিকে তাকাতেই মিথিলা বলে উঠল, আর কত পরে পরে আজকে ঘুমাবে বলো তো? তুমি জানো কয়টা বাজে? কয়টা? 9টা। কি বলছো? আমি আজকে এত বেলা অব্দি ঘুমালাম? এই বলে রাইসা বিছানা থেকে নেমে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। তারপর মিথিলাকে বলে উঠল, আচ্ছা, বাড়ির সবাই উঠে গেছে তাই না? ইভেন ভাইয়াও আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, নিচে ব্রেকফাস্টও করতে চলে গেছে। কি বলছো? সত্যি বলছি, বিশ্বাস না হলে নিজের চোখে দেখবে, চলো। রাইসা খুব তাড়াতাড়ি মাথায় ঘোমটা দিয়ে মিথিলার হাতটা ধরে ঘর থেকে বেরিয়ে নিচে নেমে আসলো। রাইসা আর মিথিলা নিচে নামতেই রাইসার চোখ প্রথমে গিয়েই রিয়ানের উপর পড়ে। রিয়ান রাইসাকে দেখা মাত্রই অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। কি ব্যাপার, উনি মুখ ফিরিয়ে নিলেন কেন? কালকে রাতে আমি কি কিছু করেছি? আর তাছাড়া ওনার মুখেও আমার প্রতি অনেক ক্ষোভ দেখা যাচ্ছে। রাইসাকে এইভাবে দাঁড়িয়ে চিন্তা করতে দেখে মিসেস শিলা বেগম গম্ভীর কণ্ঠে বলে উঠল, এই যে মেয়ে, ওখানে দাঁড়িয়ে কি ভাবছো? বাড়ির বউ হয়ে বেলা অবধি ঘুমানো, এখন আবার দাঁড়িয়ে ধ্যান করা। তোমার জন্য কি আমরা না খেয়ে বসে থাকবো আজকে? উঁচু গলায় শিলা বেগমের এমন বকাবকিতে রাইসা প্রচণ্ড ভয় পেয়ে যায়। মিসেস শায়লা বেগম রাইসার চোখে মুখে ভয়ের ছাবা দেখে শিলাকে ধমক দিয়ে বলল, ছোট, এমন করছিস কেন? আর তাছাড়া ওকে আমরা কেউই এ বাড়ির বউ ভাবি না, বরং মেয়ে ভাবি। সুতরাং তুইও তাই ভাবতে চেষ্টা কর। এই বলে মিসেস শায়লা বেগম রাইসাকে উদ্দেশ্য করে বলল, তুমি ওর কথায় কিছু মনে করো না। এসো মা, খেতে এসো। রাইসা এদের এত ভালোবাসা, স্নেহ আর অগাধ ভরসার ছায়ার বারবার নিজেকে দমিয়ে দিতে চাইছে। বারবার মনে হচ্ছে, না, এভাবে আর আমি এদের ঠকাতে পারবো না। কি হয়েছে তোমার ভাবি? আসো। ও হ্যাঁ, আসছি। খাওয়ার টেবিলে রাইসা রিয়ানের পাশে বসতেই রিয়ানের মুখের মধ্যে প্রচণ্ড রাগ আর ক্ষোভ নিয়ে টেবিলের দিকে তাকিয়ে থাকে। রিয়ানের এই অবস্থা দেখে রাইসাও আর চোখে ওর দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। এক পলকের জন্য রিয়ানও তখন রাইসার দিকে চোখ পড়ে, কিন্তু পরক্ষণেও মুখ ফিরিয়ে নেয়। রাইসা তখন বিড়বিড় করে বলতে লাগলো, কি হলো এর আবার? কে জানে, টেম্পারেচার তো, তাই ক্ষণে ক্ষণে হয়তো বদলে যায়। সবার ব্রেকফাস্ট শেষ হওয়ার আগেই রিয়ান উঠে চলে যায়। রিয়ানের চলে যাওয়ার দেখে সবাই ভাবে, কেননা ও ঠিক করে ব্রেকফাস্ট করেনি, বরং চামচ নিয়ে বসে থেকে চিন্তায় মগ্ন ছিল। রিয়ান না খেয়ে এভাবে চলে যাওয়ায় মিস্টার শামসুল হক একটু হতাশায় ভোগে। শামসুল হকের ক্লান্তি বোধহয় চেহারা দেখে রাইসা শামসুল হককে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, বাবা, আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি খাবারটা নিয়ে ওকে দিয়ে আসছি। হয়তো এখানে আমার সাথে খেতে বসেও অস্বস্তি ফিল করছিল, তাই বোধহয় চলে যাই। হ্যাঁ মা, তুই তাই কর। রাইসা ব্রেকফাস্ট নিয়ে উপরে যেতেই একটু ভয় পেয়ে যায়, কারণ ঘরে বিছানার উপর বসে মুখটাকে এমনভাবে করে রেখেছে যে ও এখন যাকে পাবে তাকেই মেরে ফেলবে। একটু ভয়ে ভয়ে রাইসা রুমে ঢুকেই বলে উঠল, কি হলো, আপনি না খেয়ে চলে আসলেন কেন? রিয়ান কোনো উত্তর না দেওয়ায় রাইসা খাবারটা টেবিলের উপর রেখে রিয়ানকে বলল, কি হলো আপনার, আমাকে বলুন। রাইসা কথাটা বলা মাত্রই রিয়ান উঠে দাঁড়ালো। চোখে মুখে একরাশ রাগ আর অভিযোগ নিয়ে রাইসার দিকে ক্রমশ এগিয়ে যেতে লাগলো। রিয়ানকে এইভাবে এগিয়ে আসতে থাকা দেখে ওর চোখে মুখে রাগ দেখে রাইসা আবারও ভয়ে ভয়ে বলল, আপনি কেন আমার দিকে এগিয়ে আসছেন? কি হয়েছে আপনার? রাইসা রিয়ানের ভয়ে এক পা করে পিছতে হঠাৎ দেওয়ালের সাথে হেসে যায়। তারপর নিচু স্বরে রিয়ানকে বলল। রাইসা কথাটা বলা শেষ না করতেই রিয়ান শক্ত করে ওর হাতটা চেপে ধরে জোরে চিৎকার দিয়ে বলল, চুপ, একদম চুপ। রিয়ান এতটাই জোরে রাইসার হাতটা চেপে ধরল যে প্রচণ্ড ব্যথায় রাইসা কান্না করে দিল। দেখুন, আমি ব্যথা পাচ্ছি, প্লিজ ছাড়ুন। পান, আমি চাই আপনি যন্ত্রণা পান, তাহলে বুঝবেন অন্যকে যন্ত্রণা দিলে তার কত কষ্ট হয়। রিয়ানের এমন আজগুবি কথায় রাইসা কাঁদো কাঁদো স্বরে রিয়ানকে বলল, কি বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর কত অভিনয় করবেন? হ্যাঁ, কেন এমন করলেন আমার সাথে? কেন? মানে? আপনি আবার মানে জানতে চাইছেন? আচ্ছা, আপনি আমাকে কেন বিয়ে করেছেন? কেন আবার? আমার বাবার চিকিৎসার জন্য টাকা লাগবে, যা আমাদের সামর্থ্যের বাহিরে, তাই। মিথ্যা কথা বলছেন আপনি, মিথ্যা কথা। জাস্ট শাট আপ, বিকজ আপনার এই মিথ্যা কথার কোনো লাভ হবে না। আমি সব জেনে ফেলেছি।
রিয়ানের মুখ থেকে এমন কথা শুনে ভয়ে ভয়ে রাইসা বলে উঠল, কি কি জেনে ফেলেছেন? আমি জেনে ফেলেছি যে আপনি সাইফ মামার একমাত্র ভাগ্নি। কি বলছেন এসব? উনি তো আমাকে শুধু টাকার জন্য আপনাকে বিয়ে করতে সাহায্য করেছে, তাই আমি ওনাকে এমনি মামা বলে ডাকি, যেমন আপনিও ডাকেন। ও তাই? তাহলে ওনার নাম্বার আপনার ফোনে মামা দিয়ে সেভ করে, অ্যান্ড উনি কেন আপনাকে সকালে ফোন দিয়ে বলবে, রাইসা মা একটু হসপিটালে আয়, একজন পেশেন্টের ব্যাপারে তোর সাথে কথা আছে। আপনি যদি ওনার কেউ না হন তাহলে কেন আপনার সাথে এইভাবে আচরণ করবে? আর একজন পেশেন্টের ব্যাপারে আপনার সাথে আবার কিসের কথা? যদি আপনি একজন গরিবের মেয়ে হন যে বাবার চিকিৎসার টাকার জন্য আমাকে বিয়ে করেছেন, ফর্চুনেটলি ফোনটা পিক করে আপনার রহস্যের আমি উদ্ঘাটন করতে পেরেছি। ইয়ে মানে আর মানে করবে না। আপনি কে বলুন প্লিজ। রিয়ানের এমন আকুতিতে রাইসা অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে, তারপর দীর্ঘ শ্বাস ফেলে বলে ওঠে, হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আমি ডক্টর সাইফের একমাত্র গাইনিক রাইসা। আর এছাড়াও আমার আরেকটা পরিচয়, আমি পেশায় একজন সাইকোলজিস্ট। রিয়ান রাইসার হাত ছেড়ে দেয়। রাইসার কথাটা শুনে যেন রিয়ানের পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে যায়। নিচের দিকে তাকিয়ে থাকে, তারপর রাইসাকে বলল, কেন? তাহলে আপনাকে বিয়ে করলেন কেন? রাইসা রিয়ানের এই অবস্থা থেকে অনেক আবেগময় ভাবে বলল, ছোটবেলায় মা বাবা মারা যাবার পর মামাই আমার সব। মামার আদর নৈতিকতার শিক্ষায় আমি বড় হয়েছি। ছোটবেলা থেকেই আমি মানুষকে রিয়েলাইজ করার চেষ্টা করতাম, ইভেন সব সময় চাইতাম মানুষের হতাশার কারণটা উদ্ঘাটন করা, আর তা নিঃশেষ করার। আর তাই পেশাটাকে নিজের কৌতূহলের সাথে খাপ খাইয়ে বেছে নিলাম। আমার মামা হচ্ছে সততার পথের মানুষ, আর তার নিজের পেশাটা তার কাছে নিজের জীবনের চেয়ে বেশি সম্মানের। আর পেশেন্টরা হচ্ছে তার কাছে তার প্রাণ। তাই পেশেন্টের সমস্যায় সে নিজের জীবনটাও দিতে দ্বিধা করবেন না। আমার মামা শুধু একমাত্রই আপনাদেরই পারিবারিক ডাক্তার, আর সেই কারণেই আমার মামা আপনাদের নিজের আত্মীয় হিসেবে মনে করে। আপনার 3 বছর ধরে এইভাবে হতাশায় ভোগার কথা প্রত্যেক মামা আমাকে গিয়ে বলতে, কিন্তু এখনো এটা বলেনি কিসের জন্য এত হতাশা আপনার। সেদিন যখন আপনার বাবা অসুস্থ হয়ে যায়, তখন মামা আমাকে ফোন দিয়ে তার চেম্বারে ডাকে। আমি আসলে মামা সব খুলে বলে, তারপর বলে আপনাকে বিয়ে করতে, অতঃপর একটু একটু করে আপনাকে বোঝাতে লাইফটা থেমে থাকার জন্য নয়, একজন প্রিয় মানুষের জন্য, আরো প্রিয় মানুষগুলোকে দূরে ঠেলে দেওয়ার জন্য নয়। কি করব বলুন? আমি চেয়েছিলাম আপনাকে সোজাভাবে বোঝাতে, কিন্তু মামার থেকে জানতে পারলাম আপনি অনেক রকচটা ছেলে, নিজের মা বাবার কথাই শোনে না, আর থাক অন্য কারো। আর তাই আমাকে আর মামাকে এই পথটা বেছে নিতে হয়েছে, আপনার সাথে থেকে আপনাকে বুঝতে এবং আপনার কষ্টটাকে দূর করতে, নিজেকে যাতে এভাবে শেষ না করে তাই বুঝাই আমি আপনাকে বিয়ে করেছি। ব্যাস, এনাফ ইজ এনাফ। রিয়ান রেগে আবারও গিয়ে রাইসার হাতটা চেপে ধরে বলে, কাজটা কিন্তু আপনি ঠিক করলেন না, আর কালকে রাতের কাজটাও ঠিক করেনি। আচ্ছা বলুন তো, কালকে রাতে কেন করলেন এমনটা? কি করেছি আমি কালকে রাতে? ও মনে পড়েছে, ড্রিঙ্কস করেছি তাই তো, কিন্তু সেটা তো আপনার জন্যই, আর তখন তো আমার হুঁশ ছিল না, তাই কি করতে কি করে ফেলেছি আমি নিজেও জানি না। আর কত অভিনয় করবেন? হ্যাঁ, আপনি কালকে রাতে মাতালের অভিনয় করেননি, এভাবে ভাব দেখাচ্ছেন। কি বলছেন আপনি? তখন থেকে কি বলছেন? তাহলে শুনুন, কালকে রাতে ড্রিঙ্কস করেননি কারণ ওই বোতলে মদ ছিল না, কোল্ড ড্রিঙ্কস ছিল। মানে আপনি জানলেন কি করে? কি করে আবার? আপনি যখন আমার মুখে কোল্ড ড্রিঙ্কসটা ছুঁড়ে ফেললেন তখনই কেমন যেন সন্দেহ হতে লাগলো। পরক্ষণে ভোরে আপনি যখন গভীর ঘুমে বিভোর ছিলেন, ঠিক তখনই নিজের সন্দেহটা ঠিক কিনা তা পরখ করে দেখার জন্য আমি বোতল থেকে একটু পান করি, আর বুঝতে পারি এটা মদ নয়, কোল্ড ড্রিঙ্কস। কেন এমন করলেন? কিসের জন্য? রাইসা রিয়ানের চোখের দিকে তাকিয়ে মায়ার দৃষ্টিতে বলল, ভালোবেসে ফেলেছি যে আপনাকে, তাই একটু খামখেয়ালি বনাই এইসব করেছি। রাইসার মুখ থেকে ভালোবাসি শব্দটা শোনা মাত্রই রিয়ান প্রচণ্ড রাগান্বিত স্বরে বলল, জাস্ট শাট আপ। ভালোবাসা আপনাদের মেয়েদের মুখে এটা মানায় না। 3 বছর একটি মেয়ে যদি কারোর সাথে থাকে, পরে বলতে পারে সে তাকে ভালোবাসে না, আর আপনি সেখানে মাত্র 2 দিনে আমার সাথে থেকে ভালোবাসা কথা বলছেন। আসলে কি বলুন তো, আপনারা মেয়েরা না খুব স্বার্থপর, আর আপনি একটু বেশিই।
তাই আমার সাথে এত বড় নাটক করতে পারলেন। আমি পৃথিবীতে সব থেকে বেশি মিথ্যা কথা বলা অপছন্দ করি, আর আপনি সেটাই করেছেন। এই বলে রিয়ান নিচে বসে পড়ে টপ টপ করে চোখের জল ফেলে নিচের দিকে তাকিয়ে থাকে। রিয়ানের চোখে কান্না দেখে রাইসা নিজেকে অপরাধী ভাবতে লাগলো, কেননা রাইসা জানে যে রিয়ান কাঁদতে পারে না। প্রচন্ড কষ্টে রিয়ানের চোখে পানি আসে না, তাহলে কতটা কষ্টে রিয়ান আজ কান্না করছে। এইভাবে রাইসা রিয়ানের পাশে বসে রিয়ানের কাঁধে আলতো করে হাত দিতেই রিয়ান চিৎকার দিয়ে বলল, ডোন্ট টাচ মি, ডোন্ট। আর আজকের ভিতরে আপনি এই বাড়ি ছেড়ে চলে যাবেন। আপনার আর আমার এগ্রিমেন্ট এখানেই সমাপ্তি। আই জাস্ট হেট ইউ। না, এটা করবেন না, শুনুন আমার কথা। কিন্তু রিয়ান রাইসার কথার কোনো গুরুত্ব না দিয়ে রুম থেকে বেরিয়ে চলে গেল। রাইসা নিচে বসে অঝোর ধারায় কাঁদতে লাগলো। অতঃপর রিয়ান বাড়ি থেকে বেরিয়ে গেল। রিয়ানের বাড়ি থেকে ধুম করে বেরিয়ে যাওয়া দেখে মিথিলা রিয়ানের ঘরে আসে। এসে দেখে রাইসা কাঁদছে। রাইসাকে নিচে বসে কাঁদতে দেখে মিথিলা আশ্চর্যজনকভাবে বললেন, ভাবি, তোমার কি হয়েছে? আর ভাইয়া এভাবে বাড়ি ছেড়ে চলে গেল কেন? রাইসা মিথিলার প্রশ্নের উত্তর না দিয়ে বরং চোখের জল মুছে ফেলে মিথিলাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা মিথিলা, আমাকে বলো তো, তোমার ভাইয়া কেন এমন? কেন মেয়েদের স্বার্থপর বলে? কেন এমন নিষ্ঠুর হয়ে যায় মাঝে মাঝে? আমার ভাইয়া এমন ছিল না ভাবি। যাকে পৃথিবীতে সব থেকে বেশি ভালোবেসেছে সেই তাকে এমন নিষ্ঠুর করে ফেলেছে। মানে হলো, এই বলে হঠাৎ মিথিলা রাইসার হাতের দিকে চোখ পড়তেই দেখে রাইসার হাতে আঙুলের 3টে দাগ। এ কিভাবে? তোমার হাতে কি হয়েছে? ও কিছু না, তুমি আগে বলো তোমার ভাইয়া কোথায়? কোথায় আবার? যেখানে প্রতিদিন গিয়ে বসে থাকে সেখানে। বিগ বস রেস্টুরেন্টের পাশে 3 রাস্তার মোড়ে বসে আছে। ওখানেই তো সারাদিন থাকে। কারণ ওখানে বসেই ওই ছবিটিতে যেই মেয়েটিকে দেখেছো তার অস্তিত্বটা অনুভব করতে পারে। এক মুঠো সুখ আর পুরনো সুখময় অতীতের স্মৃতি খুঁজে পায়। দিনটা এভাবে প্রতিদিন পার করে দেয় ভাইয়া। তারপর দিন শেষে রাতে 4 দেয়ালের মাঝে নিজেকে লুকিয়ে রাখে। গত 3 বছর ধরে এটাই ভাইয়ার জীবনের ইতিহাস। ও তুমি ভেবো না, দিন শেষে ঠিকই কালকের মতো বাড়ি ফিরে আসবে। কিন্তু তোমার কি হয়েছে? আর তাছাড়া ভাইয়াকে যাওয়ার সময় চোখ মুখ এত লাল দেখাচ্ছিল কেন? কিছু না মিথিলা, প্লিজ আমাকে একটু একা থাকতে দাও, প্লিজ। মিথিলা চলে যাওয়ার পর রাইসা এক ঘরে অনেক সময় বসে থেকে প্রচুর কান্নাও করে। কিন্তু সে কেন কান্না করছে জানে না। কার জন্য কাঁদছে? রিয়ানের জন্য। সে অন্য কারো ভালোবাসার আবেশে নিজেকে আবিষ্ট করে রেখেছে। রাইসা একদম নানা কথা বলে নিজেকে কোনো একভাবে কন্ট্রোল করে রুম থেকে বেরিয়ে এলে তারপর বাড়ির সবার সাথে হাসি খুশিতে দিনটা পার করে দিল। একটি বারের জন্য কাউকে বুঝতে দিল না ওর কষ্টটা, কেননা রাইসা ওই মানুষগুলোর মুখের হাসি দেখে তার কষ্টটাকে আড়াল করে রাখে। শুধু একটা ভাবনাই রাইসার রিয়ানের সেই কথাটা আজকের ভিতরে চলে যেতে। তাহলে আমি কি হেরে গেলাম? বাবাকে যে বলেছিলাম ওকে আবার আগের জীবনে ফিরিয়ে দেব, তার আমি কি করতে পারবো না? রিয়ানের ভাবনা করতে করতে রাইসা দিনটা পার করে দিল। দিনের আলো ডুবে আকাশের তারা দেখা দিচ্ছে, কিন্তু রিয়ানের তাও কোনো খোঁজ নেই। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে রাত 8টা অবধি পার করে দিল রাইসা, কিন্তু রিয়ানের তা কখনো খবর পাওয়া যায়নি। ফোন দিল রিয়ানের নাম্বারে, কিন্তু বারবার সুইচ অফ বলছে। রাইসা ভয় ভয় বিড়বিড় করতে করতে বলল, উনি আবার কিছু করে বসেনি তো? না, আমাকে ওনার কাছে যেতে হবে, ওনাকে বাড়িতে ফিরিয়ে আনতেই হবে। এই বলে রাইসা দ্রুত বাড়ি থেকে বের হয়ে গেল। মিথিলার কাছ থেকে অ্যাড্রেসটা নিয়ে গাড়িতে উঠে গেল। অতঃপর ড্রাইভারকে কাঁদতে কাঁদতে বলল, মামা তাড়াতাড়ি একটু চালিও না, আমাকে ওনাকে বাঁচাতে হবে। আচ্ছা, উনি আবার আবেগের বশে কিছু করে বসেন না তো? সারা রাস্তায় সব আলতু ফালতু চিন্তা করতে করতে রাত্রি 9টায় রাইসা সেই জায়গায় গিয়ে পৌঁছায়। গাড়ি থেকে নামতেই রাইসার শরীর শীতলে বাতাসের স্পর্শ কাঁপতে লাগলো, কিন্তু রাইসা সেদিকে খেয়াল না করে চারপাশে রিয়ানকে খুঁজতে লাগলো। তাকাতেই একটু ভয় পেয়ে যায়। অবশ্য ভয় পাওয়ারই কথা। মাঝ রাস্তায় একা একটি মেয়ে দাঁড়িয়ে, তার উপর চারপাশটা অনেক নিচু অন্ধকার, আর তার মাঝে কিছুই দেখা যাচ্ছে না। রাইসা ভয়ে ভয়ে রিয়ানকে ডাকতে লাগলো। হঠাৎ দেখতে পেল রোডের ওপারে কেউ একজন রাস্তার কিনারায় বসে আছে। অন্ধকার এক দূরত্বটা বেশি হওয়ায় বোঝা যাচ্ছে না কে বসে আছে। তাই রাইসা রাস্তা পার হয়ে ওপারে গিয়ে ওই লোকটির কাছে যেতেই রাইসা দেখতে পেল রিয়ান এক হাতে নেশার মতো আর মুখে অভিশাপ নিকোটিন দিয়ে বসে আছে। রাইসা রিয়ানের এই অবস্থা থেকে কাঁদতে কাঁদতে ওর মুখ থেকে সিগারেট টান দিয়ে ফেলে দেয়
তারপর ধমক দিয়ে বলে, কিভাবে নিজেকে দেবদাস? শুনুন, আমার সামনে একদম এসব খাবেন না। আর সারাদিন বাড়ি ফিরেননি কেন? রিয়ান রাইসার কথাগুলো শুনে অট্ট হাসি থেকে রাইসার মুখে আলতো করে হাত দিয়ে বলল, আচ্ছা বলতে পারুন ও আমাকে কেন ছেড়ে চলে গেছে? আমার ভালোবাসায় কি কমতে ছিল? দিনের পর দিন কেন আমাকে মিথ্যা কথা বলেছে? কেন আমার সাথে ভালোবাসার অভিনয় করেছে? ও বোঝে না ওর জন্য খুব কষ্ট হয়। কে? কার জন্য কষ্ট হয় আপনার? আমাকে বলুন, আপনার কিসের এত কষ্ট? কষ্ট? হ্যাঁ হ্যাঁ, আপনি শুনতে চান? তাহলে শুনুন। আমার ঘরে ফ্রেমে বন্দি থাকা যে মানুষটার ছবি দেখেছেন, জানেন ওই মানুষটিকে আমি বড্ড ভালোবাসতাম। এত বেশি ভালোবাসতাম যে ওর জন্য নিজের জীবনটাও বাজি রাখতে দ্বিধাবোধ করতাম না। 2 বছরের রিলেশন ছিল রিয়ার সাথে আমারও। ও না আমাকে অনেক ভালোবাসতো। 2 বছর পর ফ্যামিলির মত অনুযায়ী আমাদের বিয়ে হয়। সেদিন আমাদের বিয়ে হয় যেদিন পৃথিবীর সব থেকে বোধহয় সুখী মানুষ নিজেকেই মনে হয়েছিল, কিন্তু ধীরে ধীরে সেই সুখটা হারিয়ে যায়। বুঝতে পারেনি যে চাঁদের আলো শুধু রাতের জন্য, দিনে তার কোনো সহান নেই। 1 বছর না যেতে যেতেই ও আমার সাথে ছোটখাটো ব্যাপার নিয়ে ঝগড়া করতে লাগলো, কিন্তু আমি সেই ঝগড়াটাকে চাদরের ওয়ালের ঘরের মাঝে আবদ্ধ করে রাখতাম। জানতে দিইনি কাউকে, কিন্তু বেশি দিন এইভাবে আর মানিয়ে নিতে চলতে পারলাম না। একদিন ওর সাথে আমার প্রচুর ঝগড়া হয়। ও তখন আমার কাছ থেকে ডিভোর্স চাই। ইভেন এটাও বলে ও অন্য কাউকে ভালোবাসে, সো ও আমার সাথে সংসার করতে চায় না। কথাগুলো শুনে সেদিন থমকে গেলাম। বুঝতে পারছিলাম না ওকে কি বলবো। শুধু ভাবলাম, এ কি সেই রিয়া যে আমাকে ছাড়া কিছুই বুঝতো না? এ কি সে যে আমাকে সব থেকে বেশি ভালোবাসতো? অনেকবার নিজেকে কষ্টকে কন্ট্রোল করে ওর সাথে মানিয়ে নিলাম। ওর কাছে বারবার মাথা নিচু করে বললাম, প্লিজ আমাকে ছেড়ে যেও না, কিন্তু ও শুনলো না। আমাকে একা করে চলে গেল। একটি বারের জন্যও ফিরে তাকালো না। আর সেই যে গেল আর ফিরে আসলো না। কিন্তু আমি ওর অপেক্ষায় আজ আছি। রোজ ওর জন্য এখানে বসে থাকি, কেননা আমাদের যখন রিলেশন ছিল তখন আমরা এখানেই সব থেকে বেশি সময় কাটাতাম। আচ্ছা আপনি বলুন তো, মেয়েরা কেন এমন হয়? আর সময়ের সাথে সাথে ভালোবাসাটা কেন কমে যায়? রিয়ানের কথাগুলো শুনে রাইসা চুপচাপ রিয়ানের পাশে বসে রইল। তারপর নিজের চোখের পানিগুলো মুছে বলে উঠল, হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, ঠিক তেমনি একটি মেয়ের কারণে সব মেয়েকে আপনি এক বলতে পারেন না। যদি বলেন, আপনার মা ও তার তালিকায় পড়বে, আপনার বোনও তার তালিকায় পড়বে। ইভেন আপনাদের বাসায় যে মেয়েটি রোজ 2 বেলায় কাজ করে নিজের পঙ্গু স্বামীর ওষুধের খরচ চালায়, সেও তার তালিকায় পড়বে। লিসেন, এভাবে জীবনটাকে ভাববেন না। একজনের জন্য 10 জনকে খারাপ ভাববেন না। রাস্তা দিয়ে প্রতিদিন কলেজে যাওয়া মেয়েটিকে যখন রাস্তার পকেটে ছেলেরা ইফটিজিং করে, তখন সেই মেয়েটি যদি ভাবে সব ছেলে এক, তাহলে রোজ এসে যেই বাবার কোলে বসে নিজের সারাটা দিন কেমন গেছে তা প্রকাশ করে, তাকেও সে ওই বখাটেদের তালিকায় ভাবতো। আর ভালোবাসা, তা কখনোই সময়ের সাথে কমে না, বরং একটু একটু করে বাড়ে। আর কি বলেন তো, আসলে ভুলগুলো আমাদেরই হয়, আর তা আমরা অন্য কারো উপরে চাপিয়ে দিই। আসলে আমরা যখন সত্যিকারের ভালোবাসি কাউকে, তখন আমরা নিজেদের অজান্তেই ভালোবাসার মানুষটাকে নির্বাচন করতেই ভুলে ফেলি। আর এই ভুলের কারণেই আমরা পরশেষে কষ্ট পাই, যেমন আপনি এখন পাচ্ছেন। আর কেন জীবনটাকে এমন ভাবে থামিয়ে দিতে চাচ্ছেন? মনে রাখবেন, ছোটবেলায় যখন হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যেতেন, তখন হয়তো অনেকে এসে হাতটি বাড়িয়ে দিত উঠে দাঁড়াবার জন্য, কিন্তু বড় হওয়ার সাথে সাথে এখন পারলে সে মানুষগুলোই আপনাকে ফেলে দিতে চাইবে। কিন্তু উঠতে হবে আপনার নিজেকে একাই। আর কার জন্য আপনি নিজেকে শেষ করছেন, যে আপনাকে ছাড়া দিব্যি সুখে আছে? একবার তাদের কথা ভাবুন যারা আপনার চিন্তায় ক্রমশ নিজেদের সুখটাকে হারিয়ে ফেলছেন। রিয়ান নিশ্চুপভাবে রিয়ার কথাগুলোকে কোনো গুরুত্ব না দিয়ে ক্রমাগত মদ খেতে লাগলো। রাইসা রিয়ানের এই অবস্থা দেখে রিয়ানকে রাগি মাখা কণ্ঠে বলল, এত কিছু বলার পরেও আপনি এসব খাচ্ছেন, ছাড়ুন। এই বলে রিয়ানের হাত থেকে রাইসা মদের বোতলটা নিতে চাইলে রিয়ান রাইসাকে জোরে সোরে একটা ধাক্কা দিয়ে বলে উঠল, প্লিজ আপনি এখান থেকে চলে যান, প্লিজ। না, আমি যাব না। আর আপনি যদি এখন এই মদের বোতলটা না ফেলে দেন, তাহলে আমি সারা জীবনের জন্য চলে যাব, আর ফিরে আসবো না। না, আমি ফেলবো না। আর চলে যান আপনি। আপনি চলে গেলে আমার কিচ্ছু যায় আসে না। ঠিক বলছেন তো, আমি কিন্তু সারা জীবনের জন্য চলে যাব। যান প্লিজ, লিভ মি অ্যালোন। এই বলে রিয়ান মদ খেতে লাগলো। রাইসা এক পা করে পিছিয়ে চলে যেতে লাগলো। তারপর রাইসা কান্নামাখা কণ্ঠে রিয়ানকে বলল,
ভালো থাকবেন। কিন্তু রিয়ান রায়সার কথাটা না শোনার ভান করে মদ খেতে লাগলো। ক্রমশ হঠাৎ ভাবে সব নিশ্চুপ হয়ে গেল, আবহাওয়া ভারী হয়ে গেল। শুধু একটা দূর থেকে একটা গাড়ির হর্ন বাজানোর শব্দে একটা চিৎকার শব্দ রিয়ানের কানে আসলো। পিছন ফিরে তাকাতেই রিয়ান দেখতে পেল রায়সা নিচে পড়ে আছে, প্রচণ্ড রক্তে চারপাশে, আর একটা গাড়ি দ্রুত গতিতে চলে যাচ্ছে। দৃশ্যটা চোখে দেখে রিয়ান মদের বোতলটা হাত থেকে ফেলে দিল। অবাক দৃষ্টিতে দূর থেকে রায়সার মুখের দিকে চেয়ে রইল, আর বারবার রিয়ানের যেন মনে হলো বাতাসটাও যেন তাকে বলছে ভালো থাকবেন। অদ্ভুত দৃষ্টিতে রিয়ান রায়সার দিকে তাকিয়ে ধুম করে বসে পড়ল আর বারবার বুকটাকে চেপে ধরল। পাগলের ন্যায় ক্রমাগত বলতে লাগলো, না না, এটা হতে পারে না, এ চলে যেতে পারে না, একে বাঁচতে হবে, বাঁচতেই হবে। রিয়ান চোখের জলগুলো মুছে বসে না থেকে দৌড়ে রায়সার কাছে গিয়ে ওকে কোলে নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বারবার বলতে লাগলো, এই মেয়ে চোখ খোলো, এই দেখো আমি তোমাকে কোলে নিয়েছি, আজকে আর চাউলের বস্তা বলে ফেলে দেব না, প্লিজ চোখ খোলো, আর আমাকে তোমার ঠিক করতে হবে না, তোমার যে এখানে অনেক কাজ আছে, এইভাবে চলে যেও না। কিন্তু রায়সা কোনো সাড়া না পেয়ে ধীরে ধীরে ছেলেটি নিশ্চুপ হয়ে গেল। বুঝে ফেললেও মেয়েটিও ওর কথাটা রাখার জন্য দূরে চলে গেল। চারপাশের আবহাওয়া ধীরে ধীরে আর ওর অন্ধকারের আড়ালে লুকিয়ে যাচ্ছে। আকাশ বারবার আর্তনাদ করছে বৃষ্টির স্পর্শের জন্য, প্রকৃতির মাঝে গভীরতা প্রকাশ পাচ্ছে। এমতো অবস্থায় রিয়ান নিজের আবেগটাকে কন্ট্রোল করে চারপাশে তাকিয়ে বলতে লাগলো, না, এভাবে আর দাঁড়িয়ে থাকলে হবে না, আমি ওকে নিয়ে হসপিটালে যাব, ওকে বাঁচতেই হবে। এই বলে রিয়ান তাড়াতাড়ি রায়সাকে নিয়ে গাড়িতে ওঠে। বারবার ড্রাইভারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই তুমি তাড়াতাড়ি চালাও প্লিজ, ওকে ওকে আমি কোথাও যেতে দিব না। হে ইউ, আমার সাথে ঝগড়া করবে না, লিসেন, আমার ভুল হয়েছে, প্লিজ ফিরে এসো। ড্রাইভারও রায়সার এই অবস্থা থেকে খুব দ্রুত গাড়ি চালাতে লাগলো। কিন্তু রিয়ানের মনে হচ্ছে পথটা যেন আজ শেষ হচ্ছে না। আসলে আমাদের লাইফে আমরা এমন কিছু সিচুয়েশন পড়ি, তখন আমাদের অপেক্ষার প্রহর অধিক হয়, কিন্তু অপেক্ষা করার ইচ্ছেটা স্বল্প থাকে। তাই যখন আমাদের মনে হয় সময়টা খুব ধীর গতির। যাই হোক, অবশেষে রিয়ানের অপেক্ষার প্রহরটা শেষ হয়। রায়সাকে নিয়ে হসপিটালে আসতেই দূর থেকে সাইফ রিয়ানের কোলে রায়সাকে দেখা মাত্রই দৌড়ে আসলো। তারপর চিৎকার দিয়ে রিয়ানকে পাগলের মতো জিজ্ঞেস করতে লাগলো, ওর কি হয়েছে? ওর শরীরে এত রক্ত কেন? নার্স, নার্স। সাইফের এইরূপ চিৎকারে রায়সাকে নার্সরা এসে কেবিনে নিয়ে গেল, আর রিয়ান অবাক দৃষ্টিতে হাতের মধ্যে লেগে থাকা রায়সার রক্তগুলোর দিকে তাকিয়ে চোখের জলগুলো টপ টপ করে ছেড়ে দিল। নিজের চোখগুলোর জলগুলো দেখে গাল বেয়ে নিচে পড়তে লাগলো। তখনও বিস্মিত কণ্ঠে নিজেকে বলতে লাগলো, আমি কাঁদছি, আমি রিয়ান হক কাঁদছি। এই মেয়ে কই তুমি? তুমি সফল হয়েছো দেখো। এই রিয়ান হককে তার জমাট পন্ত কষ্ট থেকে এক পশলা বৃষ্টির স্পর্শে আজ মুক্ত পেয়েছে। কই তুমি, কই? প্লিজ কাম ব্যাক। রিয়ানের পাগলের মতো এইরূপ আচরণ আর ওর চোখের জল দেখে সাইব অনেক বেশি অবাক হয়। রিয়ানের কাছে এসে ওর মাথায় হাত দিয়ে বলে ওঠে, রিয়ান, ওর কি হয়েছে? ওর কি হয়েছে? রাইসা কেন কথা বলছে না? রিয়ান সাইফের প্রশ্নগুলোর কোনো উত্তর না দিয়ে নীরবতার আড়ালে বসে শুধু অঝরে চোখের জল ফেলতে লাগলো। সাইফ রিয়ানের এই অবস্থা দেখে ওর সাথে আর কথা না বলে সোজা রায়সার কাছে চলে গেল। আর এদিকে রিয়ান নিজেকে কোনোভাবে কন্ট্রোল করে মিস্টার শামসুল হককে ফোন দিল এবং রায়সার অ্যাক্সিডেন্টের ব্যাপারে বলল। আধ ঘন্টার মধ্যে রিয়ানের বাড়ির সবাই চলে আসলো। মিথিলা এসেই রিয়ানকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, কিভাবে ভাবির এই অবস্থা হয়েছে? রিয়ান মিথিলার প্রশ্নের কোনো উত্তর দিতে পারল না। অবশ্য দিবে কিভাবে, কেননা সত্যটা জানলে তো মিস্টার শামসুল হক এখন আবার হয়তো অসুস্থ হয়ে পড়বে। রিয়ান মিথিলার প্রশ্নটাকে অবহেলা করে দেওয়ালের সাথে ঘেঁষে বসে রইল আর ভাবতে লাগলো, কেন আমি এত ভেঙে পড়ছি? কিসের জন্য? কার জন্য? কি হয় ও আমার? আমি কেন কাঁদছি? আমি তো কখনো কাঁদতে পারতাম না। ইভেন সেদিনও তো এক ফোঁটাও চোখের জল পড়েনি যেদিন রিয়া আমাকে ছেড়ে চলে গিয়েছিল। তাহলে আজ কেন দু চোখ আমার এত কষ্ট দিচ্ছে? কেন? কিছু সময় পার হওয়ার পর সাইফ রিয়ানের কাছে আসলো। রিয়ান সাইফকে দেখা মাত্রই মুখটাকে নিচু করে ফেলল, কেননা বারবার তার নিজেকে অপরাধী মনে হচ্ছে। সাইফ আসা মাত্রই সবাই জিজ্ঞেস করতে লাগলো, রায়সা কেমন আছে? সাইফ কোনো উত্তর না দিয়ে রিয়ানের দিকে তাকিয়ে এক প্রকার কষ্টের হাসি হেসে রিয়ানকে উদ্দেশ্য করে বলল, সবাই তো জিজ্ঞাসা করলো রাইসার কথা, কই তুমি তো রিয়ান জিজ্ঞাসা করলে না? কি জানতে চাইবে না ওর কথা? নাকি আজও নিষ্ঠুরতার পরিচয় দিতে যাবে? রিয়ান তখনও কোনো কিছু বলল না। মিথিলা তখন বলতে লাগলো, ডক্টর, ভাইয়া এখন স্বাভাবিক নয়, প্লিজ বলুন না ভাবি কেমন আছে? দীর্ঘশ্বাস ফেলে সাইফ বলল,
কিছু বলা যাচ্ছে না, মাথায় প্রচন্ড জোরে আঘাত পেয়েছে, ওকে ওটিতে নিয়ে যেতে হবে। কথাটা শোনা মাত্রই রিয়ান সাইফের সামনে গিয়ে দু হাত তুলে করুণার দৃষ্টিতে চেয়ে রইল। রিয়ানের এইরূপ দৃষ্টিতে সাইফ বুঝে ফেলল এর আড়ালে কত ইতিহাস আর কত না বলা কথা লুকিয়ে আছে। সাইফ মুচকি হেসে দিয়ে রিয়ানের হাত দুটোকে আঁকড়ে ধরে শান্ত কণ্ঠে দীর্ঘ শ্বাস ফেলে বলে উঠল, চিন্তা করো না। রিয়ান এমন একটা সিচুয়েশনে ও সাইফকে এমন শান্ত মানুষ রূপে দেখে বুঝতে পারল পৃথিবীতে এখনো কিছু মানুষ আছে যারা নামে নয় শুধু কর্মেও একজন সত্যিকারের হিউম্যান। সাইফ রাইসাকে ওটিতে নিয়ে যাওয়ার সময় রিয়ার ওর চেহারার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ওর মায়াবী নিষ্পাপ চেহারাটা যেন রিয়ানকে তখনও বলছিল ভালো থাকবেন। ওটিতে নিয়ে যাওয়ার পর রিয়ান ওটির সামনে দাঁড়িয়ে বারবার ভাবতে লাগলো, আমি কেন এত কষ্ট পাচ্ছি? ও তো আমার কেউ নয়, তাহলে কেন বারবার ওর খামখেয়ালিপনাগুলো আমার চোখের সামনে ভাসছে? ওটির দরজার লাল বাতিটার দিকে তাকিয়ে রিয়ানের অপেক্ষার প্রহরগুলো আর বুঝতে পারল কিছু সময় পর খারাপ পরিস্থিতিতে আমরা পড়ি আমাদের নিজেদের কারণে। আমরা সবসময় সেই মানুষগুলোকে অবহেলা করি যারা আমাদের জন্য ভাবে, যারা আমাদের সুখের জন্য সব করতে পারে, সব। অনেকক্ষণ পর ওটির লাইটটা বন্ধ হয়ে গেল। লাইটটা বন্ধ হতেই রিয়ানের বুকের মাঝে একটা স্বস্তি অনুভব হলো, এই ভেবে যে শেষ অবধি আমার অপেক্ষার প্রহর সমাপ্তি হলো। সাইফ ওটি থেকে বের হতেই রিয়ান সাইফের হাতটা আঁকড়ে ধরে বলে উঠল, ডক্টর রাইসা কেমন আছে? লোকটির চোখে মুখে এতক্ষণে নিজের কষ্টটাকে লুকিয়ে রাখার যে শক্তি ছিল তা ধীরে ধীরে চুপসে গেল। বিষাদের ছায়া নেমে আসলো লোকটির মুখে, আর তা দেখে রিয়ানের চিন্তা আরও বেশি বেড়ে গেল। কি হলো, কিছু বলছে না কেন? সাইদও কোনো জবাব দিল না। মিথিলাও আর নিজেকে সামলাতে না পেরে সাইফের সামনে এসে জিজ্ঞেস করলো, কি হলো? আপনি কথা বলছেন না কেন? ভাবি এখন কেমন আছে? সাইফ তখন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলল, ওর অপারেশনটা সাকসেসফুল হয়েছে, বাট ওর অ্যাক্সিডেন্ট হওয়ার সময় অতিরিক্ত কষ্ট পাওয়ার কারণে ও কোমায় চলে গেছে। ও রেসপন্স করছে না। আর কি? সাইফ আর তখন চোখের পানিগুলো ধরে রাখতে পারল না। কান্নামাখা কণ্ঠে মিথিলাকে বলল, আর কখনো রেসপন্স করবে কিনা সন্দেহ আছে। সাইফের কথাগুলো শুনেই রিয়ানের বুকটা কেঁপে উঠল। কেন সে জানে না, শুধু মনে হলো বুকের মাঝে কিছু একটা আর্তনাদ করছে। রিয়ান ঠাস করে নিচে বসে পড়ল। কিছুক্ষণ পর কি একটা ভেবে ওটিতে গিয়ে রাইসার কাছে গিয়ে ওর কানে কানে ফিস করে বলতে লাগলো, এই মেয়ে, তোমাকে উঠতেই হবে, আজ না হোক কাল একদিন তুমি ঠিক উঠবেই। আর তোমার শেষ কথাটি আমি রাখবো, আমার বাবাকে দেওয়া তোমার ওয়াদাও বরখেলাপ হবে না। এই বলে রিয়ান ওটি থেকে বের হয়ে গেল। সেদিন থেকেই রিয়ান আবার নতুন করে বাঁচার অনুপ্রেরণা পেল। সবকিছু নতুন করে শুরু করলো। চারপাশের বাড়িটা আজ আলোকসজ্জায় সাজানো। হলুদ, নীল আর লাল বাতির স্পর্শে পুরো বাড়িটা আজ একটু বেশি আলোকিত দেখাচ্ছে। বাড়ির মানুষগুলোও আজ অনেক ব্যস্ত, কিন্তু কিসের এত ব্যস্ততা, কিসের এত আয়োজন? মিসেস শায়লা বেগম আর শিলা রান্নাঘর থেকে যেন আজ বেরোতেই পারছে না। শামসুল হক বাড়ির কোথাও কোনো খুঁত আছে কিনা তা ঘুরে দেখতে ব্যস্ত। আর মিথিলা একগাল হাসি মুখে রেখে উপরে যেতে লাগলো আর চেঁচিয়ে চেঁচিয়ে রিয়ানকে ডাকতে লাগলো, ভাইয়া, এই ভাইয়া। অতঃপর রিয়ানের দরজার সামনে গিয়ে নক করতে লাগলো আর বলতে লাগলো, কি রে ভাইয়া, আজকের দিনেও কি তুই এত বেলা অবধি ঘুমাবি? উপাস থেকে তখন উত্তর আসলো, একটু দাঁড়াবোন, আসছি। গলার আওয়াজটি শুনে মিথিলা শান্ত হয়ে গেল। কিছু সময় পর রিয়ান দরজা খুলতেই মিথিলা চমকে গেল রিয়ানকে দেখেই। পরনে নীল গোল্ডেন শেরওয়ানি। বেশ লাগছে তোকে ভাইয়া। ধন্যবাদ মাই ডিয়ার সিস্টার। বাট ভাইয়া, তুই আজও এত বেলা অবধি ঘুমালি? আরে না, রুম সাজাচ্ছিলাম। রুম সাজাচ্ছিলি? কিন্তু কার জন্য? বাহ রে, তুই জানিস না বুঝি কার জন্য? মিথিলা রিয়ানের মুখ থেকে বাক্যটি শোনা মাত্রই নিশ্চুপ হয়ে রইল। কিছু সময় পর রিয়ানকে শান্ত কণ্ঠে বলতে লাগলো, আর কতকাল অপেক্ষা করবি ভাইয়া? কতদিন আর এভাবে ঘর সাজাবি? কতদিন আর মিথ্যা আশা নিয়ে মরা লাশটির কাছে যাবি? চুপ চুপ মিথিলা, এইসব বলতে নেই। আর কে মরা লাশ? ও আমার সাথে অভিমান করেছে, তাই হয়তো এভাবে আছে। তুই দেখিস, ও আজকে আমার সাথে আসবে, আমার সাথে কথা বলবে। প্রতিদিনই তো তুই এই কথাটি বলিস। এই আশাটি নিয়েই তো আমি আছি সব মিথি। যাই হোক, আমি তাহলে এখন বের হই। মানে কি? তুই এখনই হসপিটালে যাবি? হুম। খেয়ে যাবি না? এসে খাবো। এই বলে রিয়ান ঘর থেকে বের হয়ে গেল। নিচে নামতেই মিসেস শায়লা বেগম রিয়ানকে দেখা মাত্রই ওর কাছে এসে ওর মাথায় হাত দিয়ে
লাগলো। বাবা, যার কাছে যাচ্ছিস সে যেন আজ সুস্থ হয়ে যায়, তোর অপেক্ষার যেন অবসান ঘটে। দোয়া করো মা। প্রতিদিনই তুই এই দোয়াটি করি, আর প্রতিদিন তুই আসার অপেক্ষায় থাকি, এই ভেবে যে এই বুঝি তুই হাসি মুখে ওর হাতটা ধরে এই ঘরে ফিরবি। রিয়ান মায়ের কথা কোনো উত্তর না দিয়ে ছলছল চোখে বাড়ি থেকে বের হয়ে গেল। মনের মাঝে নানা আশা আর স্বপ্ন নিয়ে হসপিটালের দিকে অগ্রসর হতে লাগলো। তারপর 345 নম্বর কেবিনে চলে গেল। গিয়ে দেখে সাইব বসে আছে। সাহেবকে দেখা মাত্র রিয়ান বলল, মামা চলে এসেছি। এই তোমার আসার সময় হলো? সেই অনেকক্ষণ অবধি তোমার জন্য বসে আছি। সরি মামা, আসলে জ্যামের কারণে আসতে একটু লেট হয়ে গেছে। ব্যাপার না, এবার তুমি তোমার ওয়াইফের সাথে থাকো, আমি চললাম। সাইফ চলে যেতেই রিয়ান ক্রমশ কেবিনে চলে গেল। তারপর রাইসার মাথায় হাত দিয়ে ছলছল চোখে বলতে লাগলো, আজকের দিনেও এইভাবে চুপ হয়ে শুয়ে রইবে? উঠবে না তুমি? জানো আজকে কি? আজ আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। এই দিনেই তো তুমি এই ইডিয়েট ছেলেটিকে ঠিক করার জন্য ওর হাতটা ধরেছ। আর এদিনেও তুমি আমার সাথে কথা বলবে না, একটা লাশের মতো শুয়ে থাকবে? তুমি জানো আজ আমি তোমার জন্য পুরো বাড়িটা সাজিয়েছি। মাকে বলে এসেছি আজ তোমাকে আমি আমার সাথে নিয়ে যাব। অবশ্য প্রতিদিনই মাকে এই আশ্বাসটা দিয়ে আসি, তবে আজকে অন্তরের অন্তঃস্থল থেকে কথাটা বলে এসেছি। ওঠো না, আমার সাথে কথা বলো না। হঠাৎ রিয়ান নিশ্চুপ হয়ে গেল। তারপর কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, এত অভিমান তোমার যে একটা বছর পেরিয়ে গেল অথচ তুমি এখনো সেই পুতুলের মতো নিশ্চুপ হয়ে শুয়ে আছো? তুমি জানো প্রতিদিন বাবা এই বুঝি তুমি সুস্থ হয়ে বাবাকে বলবে, আপনি কোনো চিন্তা করবেন না বাবা, আপনার ছেলে আবার আগের মতো ঠিক হয়ে যাবে। মৃত্যু প্রত্যহভাবে এই বুঝি তুমি ওকে গিয়ে জড়িয়ে ধরবে। আর আমি সুস্থ হওয়ার অপেক্ষায় প্রত্যহ দীর্ঘশ্বাস ফেলি, কিন্তু তুমি আমাদের অপেক্ষাটার অবসানই ঘটাচ্ছ না। আচ্ছা, তোমার এত অভিমান, এত আমার উপর রাগ যে সেদিন সেই যে বললাম চলে যেতে, তাই আজও নিশ্চুপ হয়ে রয়েছ। গত 1 বছর ধরে প্রতিদিন তোমার কাছে এসে তোমার সাথে আমি নিজেই শুধু কথা বলি, কিন্তু তুমি একবারও আমার সাথে কথা বলো না। তুমি বোঝো না রাইসা, এতে আমার খুব কষ্ট হয়। আচ্ছা রাইসা, তোমার এইভাবে শুয়ে থাকতে কষ্ট হয় না? প্লিজ রেসপন্স করো, প্লিজ রাইসা। রিয়ানের কথাগুলো শুনে রাইসার চোখে জলে টলমল করতে লাগলো। রিয়ান তা থেকে অভিমানী কণ্ঠে বলল, এতই যখন আমার কষ্ট দেখে তোমার কষ্ট হয়, তাহলে কেন উঠছো না? কেন আমার হাতটা আঁকড়ে ধরছো না? রাস্তায় হাঁটতে গিয়ে যখন হোঁচট খেলাম তখন তুমি আমার হাতটা আঁকড়ে ধরে আমার পথ দেখিয়েছো, আর এখন মাঝপথে ছেড়ে দিচ্ছ। তাহলে তোমার আর রিয়ার মধ্যে কি পার্থক্য রইল? রাইসার অশ্রু তখন গড়িয়ে রিয়ানের হাতে পড়ল। রিয়ান তখন বলল, না তুমি ভেবো না তোমাকে নিয়ে রাইসা। সেদিন ডক্টর বলেছিল তুমি কোমায় চলে গেছো, তুমি কখনো আর রেসপন্স করবে কিনা সন্দেহ আছে। কথাটি শুনে সেদিন হয়তো আমি খানিকের জন্য ভেঙে পড়েছিলাম, কিন্তু পরক্ষণে আমি নিজেকে বুঝিয়েছি এই বলে যে যারা অন্যদের বাঁচার অনুপ্রেরণা দেয় তারা কখনোই এত সহজে মরে যায় না। আর এই বিশ্বাস দেখতে দেখতে 1 বছর পার করে দিলাম। তুমি তো জানো রাইসা, আমি এখন আর সিগারেট খাই না, এখন আর মদ খাই না, এখন আর রাতও জাগি না, আর ওই 3 রাস্তার মোড়েও বসি না। কেন জানো? কারণ তোমার শেষ কথাটি ছিল ভালো থাকবেন। আর এই কথাটাই আমাকে নতুন করে জীবন শুরু করতে বাধ্য করেছে। আর ভালো থাকারও চেষ্টা করেছি আমি, এবং নিজের কাছের মানুষগুলোকেও ভালো রাখার চেষ্টা করেছি। জানো রাইসা, এখন আমি অনেক কিছু বুঝে গিয়েছি, সব কিছুর সাথে মানিয়ে নিয়ে চলতে শিখে গেছি। যখনই এমন আবেগের বর্ষে নিজের জীবনকে থামিয়ে দিতে চাই মন, তখনই তোমার কাছে চলে আসি। তোমার এই নিষ্পাপ চেহারা দেখে আমি আবার বাঁচার অনুপ্রেরণা পাই। সেদিন হয়তো রাইসা আমি তোমার কথাগুলো মূল্য বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি। আসলে আমরা সত্যিকারের যখন কাউকে ভালোবাসি তখন ভালোবাসার মানুষটিকেও ভুল নির্বাচন করি। আর যখন কেউ আমাদের সত্যিকারের ভালোবাসে তখন আমরা না তার ভালোবাসাটা বুঝি না। বুঝতে পারি তখনই যখন আমাদের ছেড়ে দূরে চলে যায়। যেমন এখন আমি বুঝতে পারছি তোমার নীরবতার কারণে, আর রিয়াও হয়তো বুঝতে পেরেছে। তাই তো কয়েকদিন আগেই আমাকে ফোন দিয়ে কাঁদতে কাঁদতে বলল ও আমার কাছে ফিরে আসতে চায়। কিন্তু এই কথা শুনে না সেদিন আমি একটুও খুশি হয়নি। 3টা বছর যার জন্য মরা লাশের মতো ছিলাম, সে আমাকে ফোন দিয়ে বলছে কি সেদিন সেই অনুভূতিটা আমার ভিতরে কাজ করেনি। কারণ জানো, বিকজ আমার সব কিছু অনুভূতি আর আবেগ ভালোবাসা শুধু তোমায় ঘিরে। আসলে আমাদের জীবনের সুখকর অনুভূতিটা ঘাটতি থাকে, বিধায় আমরা জীবন পথ চলতে গিয়ে বারবার ভালোবাসাটাকে খুঁজি। আর ভালোবাসার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বলতে কিছু নেই। সেই ভালোবাসা হাজারো কষ্টের মাঝেও আমরা সুখকর অনুভূতি খুঁজে পাই, যেটাই প্রথম এবং শেষ ভালোবাসা। আর বাকি সব কিছু আবেগ কিংবা একটু ভালো লাগা ছাড়া আর কিছুই নয়।
আজ মনে হচ্ছে সেদিন রিয়া আমাকে ছেড়ে চলে গিয়ে অনেক ভালো করেছে। কেননা এই পৃথিবীতে এমন অনেক স্বামী স্ত্রী আছে যাদের ভিতরে ভালোবাসা শব্দটা নেই, কিন্তু সমাজ বাস্তবতার কারণে একজন আরেকজনের সাথে মিথ্যা অভিনয় করে জীবনটা পার করে দিচ্ছে। কিন্তু রিয়া আমার সাথে সে নাটকটা করলো না। যদি করতো তাহলে কখনোই জানতে পারতাম না যে ও আমাকে কখনোই ভালোবাসেনি। আমি শুধুমাত্র ওর আবেগে ছিলাম, যার মেয়াদ ছিল 3 বছর। আর ভালোবাসা জিনিসটা কখনোই সময়ের সাথে সাথে কমে না, বরং একটু একটু করে বাড়ে, যা মানুষকে আর দীর্ঘদিন বাঁচার অনুপ্রেরণা দেয়। আর সেই অনুপ্রেরণা নিয়েই তো এই দুইজন একসাথে হাতে হাত রেখে জীবনের সমস্ত জরাজীর্ণতা আর বাধা অতিক্রম করে। আর কত ওই পুতুলের সাথে কথা বলবে রিয়ান? সাইফের গলার আওয়াজটি পেতেই রিয়ান নিশ্চুপ হয়ে গেল। কিছু সময় রায়সার দিকে তাকিয়ে থেকে বলে উঠল, যতদিন ও রেসপন্স না দেয়। ওর আর রেসপন্স? এই আশা নিয়েই তো 1 বছর পার করেই দিয়েছো। যাও, বাড়ি যাও। এই বলে সাইফ চলে গেল। রিয়ান তখন রায়সার চোখের জলগুলো মুছতে লাগলো আর নির্লিপ্ত স্বরে বলতে লাগলো, আজকেও কি খালি হাতে ফিরবো? তারপর রিয়ান রায়সার কপালে হাত বুলিয়ে বলে উঠল, আসি। কথাটা বলে রিয়ান দাঁড়িয়ে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই মনে হলো কেউ ওর হাতটা শক্ত করে ধরে রেখেছে। নিছক কল্পনা কিংবা স্বপ্ন মনে করে রিয়ান আবারও চলে যেতে গেলেই সেই অনুভূতিটা আবারও ফিল হলো। রিয়ানের চোখে মুখে সুখের আমেজ নেমে আসলো। পেছন ফিরে তাকালো, তাকাতেই দেখে রায়সা হাতটা আঁকড়ে ধরেছে। রিয়ান ব্যাপারটা বিশ্বাস করতে পারলো না, তাই রায়সার মাথার পাশে গিয়ে বসে চোখ দুটো বন্ধ করলো। নিছক স্বপ্ন ভেবে হঠাৎ মনে হলো কেউ তাকে বলছে, নিয়ে যাবে না আমায় তোমার সাথে? কৌতূহল বসে চোখ খুলতেই রিয়ান দেখলো রায়সা ওকে কথাটি বলছে। ব্যাপার দেখে রিয়ান জোরে জোরে শ্বাস ছাড়লো, আর সেই এক একটা শ্বাস যেন রিয়ানের 1 বছরের অপেক্ষার প্রহর গোনার প্রমাণ। রিয়ান রায়সার কপালে আলতো করে একটা চুমু দিয়ে বলল, 1 বছর পর আমার অপেক্ষার সমাপ্তি হলো। রায়সা, আমি কি কোনো স্বপ্ন দেখছি? রায়সা তখন আস্তে আস্তে বলল, আমি রিয়া নয় যে হোঁচট খেয়েছো বলে মাঝপথে তোমায় ছেড়ে চলে যাব। তাই তো মরতে মরতেও বেঁচে গেলাম। রিয়ান এতক্ষণ পর বুঝতে পারল যে এখন যা ও দেখছে বা ওর সাথে হচ্ছে সব সত্য। রিয়ান কিছু সময় চুপ থেকে অতপর জোরে চিৎকার দিয়ে ডক্টরকে ডাকতে লাগলো। ডক্টর, ও রেসপন্স করছে, ও রেসপন্স করছে। তারপর উচ্চস্বরে হেসে বলতে লাগলো, এই ভাড়াটে বউ, তুই আমার সাথে বাড়ি যাবি না? না। কিন্তু কেন? কারণ এই যে তুই বললি আমি তোর ভাড়াটে বউ, যার 2 মাস ফুরিয়ে গেছে। রিয়ান তখন হাসতে হাসতে বলল, হ্যাঁ, তো তুই আমার ভাড়াটে বউ, তো তবে 2 মাসের জন্য নয়, সারা জীবনের। এই বলে রায়সার হাতটা আরো শক্ত করে আঁকড়ে ধরলো, আর যাতে হারিয়ে না যায়। তারপর রিয়ান কাঁদতে লাগলো। রিয়ানের কান্না থেকে রায়সা বলে উঠল, এ মা, রিয়ান হক কাঁদছে? কি করব বল, তুই তো কাঁদতে শিখিয়ে দিলি, আর আমায় ছেড়ে চলে যাস না প্লিজ। কখনো না। এই যে হাতটা ধরলাম, মৃত্যু অব্দি শক্ত করে ধরে রাখবো। সমাপ্ত।